নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। অবগাহন তত্ত্ববিশ্ব পরিক্রমা শিরোনামের আলোচনা চক্রের সঙ্গে আপনারা দীর্ঘদিন ধরেই পরিচিত। আজ একটি বিশেষ অবসরে আমরা বিশ্ব সাহিত্য পরিক্রমা শিরোনামের অধিবেশন শুরু করতে চলেছি। আজকের আমাদের মূল আলোচনার বিষয় 19 শতকের রুশ সাহিত্য। অত্যন্ত উল্লেখযোগ্যভাবে আজকে আমাদের মধ্যে পেয়েছি মূল আলোচক হিসেবে ডক্টর রাহুল দাশগুপ্ত। আমরা প্রথমেই তাকে এই অবগাহনে স্বাগত জানাই। নমস্কার। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিজিৎ ভট্টাচার্য। তিনি অবগাহন সাহিত্য নমস্কার। পত্রিকার অন্যতম সদস্যদের মধ্যে নিয়ত আমাদের সঙ্গে বিভিন্ন পরামর্শের এবং বিভিন্ন পর্বের সঙ্গে আমাদের রয়েছেন। আমরা তাকেও স্বাগত জানাই। আমরা আজকের অধিবেশন শুরুর আগে আজকের যিনি আলোচক ডক্টর রাহুল দাশগুপ্ত তার সম্পর্কে কিছু প্রাথমিক কথা এখানে জানিয়ে রাখতে চাই। রাহুল দাশগুপ্ত 1977 সালে জন্মলাভ করেন। তার ভালো নাম অরিন্দম দাশগুপ্ত। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের স্কলারশিপ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পড়িয়েছেন যাদবপুর এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ে। বাংলায় প্রথম শ্রেণীতে স্নাতক, তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর। কর্মসূত্রে যুক্ত ছিলেন সাহিত্য একাডেমির সঙ্গেও। কলকাতা লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রের তরুণ প্রাবন্ধিক সম্মান তিনি পেয়েছেন। 2017 সালে তিনি পেয়েছেন কীর্তিবাস পুরস্কার। বাংলা উপন্যাসের প্রথম অভিধান উপন্যাস কোষ গ্রন্থটির জন্য দীপক মজুমদার সম্মান তিনি লাভ করেন। 2018 সালে পেয়েছেন কবিপত্র সম্মান, মানস দাশগুপ্ত স্মৃতি সম্মাননা প্রভৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় ভারতীয় কবি হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। মণিপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন সাহিত্য একাডেমির আমন্ত্রণে কবিতা অনুবাদের ওয়ার্কশপে। বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার জন্য তিনি নানাভাবে আমন্ত্রিত হয়েছেন বিভিন্ন সময়। সম্পাদনা করেছেন বেশ কিছু বই। আপনারা সকলেই এই বিষয়ে অবগত। তিনি উল্লেখযোগ্য দুটি পত্রিকা এবং সমুদ্র এবং চিন্তা প্রকাশ করে চলেছেন। পোস্ট ডক্টরেট করছেন তিনি গোলপাক রামকৃষ্ণ মিশনের ইন্ডোলজি বিভাগ থেকে। কর্মসূত্রে গার্ডেন হাই স্কুলের শিক্ষক হিসেবে তিনি যুক্ত। তার বিস্তৃত পরিসরে কাজ, সাহিত্যের এমন কোনো আমার মনে হয় না মাধ্যম আছে সেখানে তিনি পদচারণা করেননি। আমার মনে হয় অরিজিৎ দাও পরবর্তীকালে কিছুটা বলবেন। সেটা হলো তার উল্লেখযোগ্য কাজের মধ্যে উপন্যাসের ক্ষেত্রে রয়েছে, একাধিক প্রবন্ধ সংকলন রয়েছে, গল্প সংকলন রয়েছে, কবিতা সংকলন রয়েছে। আমরা তো আগেই উল্লেখ করেছি সম্পাদিত পত্রিকার কথা, সম্পাদিত গ্রন্থ রয়েছে। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে সার্টিফিকেট, একলা চলার পথ, দেবাঞ্জনা, একজন সৎ মামুলি মানুষের মৃত্যু প্রভৃতি উল্লেখযোগ্য। প্রবন্ধ সংকলনের মধ্যে আমরা আগে উল্লেখ করেছি বাংলা উপন্যাস কোষ, উপন্যাসের মহাবিশ্ব, আখ্যানের দুনিয়া। আপনারা জানেন যে আমাদের আজকের আলোচনা যেহেতু রুশ সাহিত্য, 19 শতকের রুশ সাহিত্য নিয়ে, তার রুশ সাহিত্য নিয়ে যে গবেষণামূলক গ্রন্থ রাশিয়ার উপন্যাস ও ঔপন্যাসিক, মার্শেল প্রুস্ত জীবন ও সাহিত্য, দুটি উল্লেখযোগ্য বই। আপনারা জানেন যে আজকে একটি কথোপকথনের প্রক্রিয়াকরণ আমরা ভেতর দিয়ে এই পর্বকে সামনে নিয়ে যাব। অরিজিৎ দা, রাহুল, আজকের যিনি মূল আলোচক রাহুল দাশগুপ্ত, তার সরাসরি প্রত্যক্ষ ছাত্র। তো অরিজিৎ দা তার সম্পর্কে তো কিছু কথা বলবেনই এবং সেই সঙ্গে আমরা কথোপকথনে এগিয়ে নিয়ে যাব। আমরা দর্শকের কাছে বিশেষ অনুরোধ জানাবো যে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনারা
আমাদের স্ক্রিনে রাখতে পারেন, আমরা সেটা তার আলোচনার মধ্যে নিয়ে যাব। অরিজিৎ দা, একটু যদি আনমিউট করে তুমি কথা বলো এবং তারপরে স্যারের কাছে প্রশ্ন রাখো। ধন্যবাদ ধন্যবাদ অরিন্দ্রজিৎ। প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকের এই সন্ধ্যাটা সত্যিই খুব শুভ আমার মনে হয়, এবং সকলের কাছে এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, এটা আমার বিশ্বাস। প্রথমেই এই অবগাহন পত্রিকাকে আমি ধন্যবাদ জানাতে চাই। এরকম একটা আয়োজনে তারা আমার কথা বিবেচনা করেছে, এবং যে মানুষটির সঙ্গে আজকে আমরা কথা বলবো, যার সঙ্গে আলাপচারিতায় আমরা মেতে উঠবো, তিনি অবশ্যই তার পরিচয়, দীর্ঘ পরিচয় অরিন্দ্রজিৎ দিয়েছে, এবং এই কথাও সে উল্লেখ করেছে যে আমি তার প্রত্যক্ষ ছাত্র। তো এটা একটা ভীষণ আনন্দের জায়গা, এটা বলে বোঝানোর নয়। নিজের মাস্টার মশাইয়ের সঙ্গে কোনো একটি বিশ্ব সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো লাগার বিষয় নিয়ে কথা বলার সুযোগ সকলের ঘটে না। সেই সুযোগটা এই অবগাহন পত্রিকা করে দিয়েছে, সেটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি আশা করব এই অবগাহন পত্রিকা আগামী দিনেও আজকের আমাদের যিনি মাননীয় প্রধান অতিথি রাহুল দাশগুপ্ত মহাশয়কে আগামী দিনেও এই অবগাহন পত্রিকা তাদের বিভিন্ন অনুষ্ঠানে পাবে। এটা আমি চাই যে তারা এই উদ্যোগ নিক। অরিন্দ্রজিৎ অনেক কথাই বলেছে, আমি একটু আগে অরিন্দ্রজিতের সঙ্গে আমার কথাও হচ্ছিল যে আজকের বিষয়টা অবশ্যই 19 শতকের রুশ সাহিত্য নিয়ে, কিন্তু জানি না কতটা শুধুমাত্র 19 শতকের রুশ সাহিত্যের বিষয় নিয়েই আমরা সীমাবদ্ধ থাকবো বা থাকতে পারবো। কারণ যে মানুষটির সঙ্গে আমরা কথা বলবো, সেই মানুষটি শুধুমাত্র তাকে রুশ সাহিত্য দিয়ে বিচার করা যাবে না। তার পড়াশোনার পরিধি, তার যে চিন্তা ভাবনার জগৎ, সেটা অনেক বিস্তৃত, অনেক ছড়িয়ে। এবং আমি স্যারকে খুব কাছ থেকে দেখেছি এবং স্যারের পরামর্শ পেয়েছি আমার নিজের জীবনে। সেই কারণে আমি জানি যে তিনি কোন কিভাবে তিনি ভাবেন, এবং তার চর্চার জগৎ, তার চিন্তার জগৎ। আমার খুব মনে পড়ছে আমার ছাত্র জীবনের কথা, যখন তিনি আমাদেরকে বিশ্ব সাহিত্য সম্পর্কে উৎসাহিত করেছেন, এবং আমরা ধীরে ধীরে আমাদের কাছে একটা নতুন জগৎ তিনি খুলে দিয়েছেন, যে জগৎটা আমাদের কাছে সম্পূর্ণ অচেনা ছিল। তো একজন শিক্ষক হিসেবেও তার কাছ থেকে যেটা পেয়েছি তা বলবার নয়, অবশ্যই নয়। এবং আজকে কথা হলেই আমরা বুঝতে পারবো সেই জায়গাগুলো। আমি চেষ্টা করব সেই জায়গাগুলো আমাদের যারা এই অবগাহন পত্রিকার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে যারা দেখছেন এই অনুষ্ঠান, তাদের সকলের কাছে আমি সেই বিষয়গুলো আমি চাইবো স্যার একটু একটু করে যদি বলেন, তাহলে আমরা সবাই খুব আনন্দিত হব। তো প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমেই আজকে আমরা এবার আমাদের আজকের মূল আলোচনার বিষয়ে এবার আমরা একটু একটু করে পৌঁছাই। প্রথমেই যেটা আমার বলবার, যখন অরিন্দ্রজিৎ এরকম একটা বিষয়ে অনুষ্ঠান করার কথা ও জানালো, তখন আমার প্রথমেই মনে হয়েছিল যে মানুষটি এই অনুষ্ঠানের জন্য বোধহয় সব থেকে যোগ্য মানুষ, তিনি রাহুল দাশগুপ্ত। এবং আমি দেখলাম আমার এই প্রস্তাব রাখার আগেই সেও এই একই ভাবনায় ভাবিত হয়েছে, এবং সে আমাকে জানালো, অরিন্দ্রজিৎ আমাকে জানালো যে এই প্রস্তাব ইতিমধ্যেই সে দিয়েছে। তো আমি খুব খুশি হলাম, এবং বিষয়টা শুনে আরো বেশি খুশি হলাম। রুশ সাহিত্য নিয়ে আমরা আমাদের ছোটবেলার থেকেই অনেকের মধ্যেই অনেক কৌতূহল, অনেক ভালোবাসা, হ্যাঁ, অনেক জিজ্ঞাসাও আছে একই সঙ্গে। তো সেই সঙ্গে সঙ্গে এটাও আমাদের ভাবতে হবে যে 19 শতকই কেন, এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আমরা 2021 সাল, একটা নতুন সময়ে দাঁড়িয়ে রয়েছি। সেটা ভালো না মন্দ, সেটা তো প্রত্যেকের কাছে তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, একটা ধারণা আছে, প্রত্যেকের একটা আলাদা ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু প্রথমেই মনে হতে পারে যে 19 শতকের রুশ সাহিত্য কেন। তো আসুন আমরা প্রথমে এই প্রশ্নটার মধ্যে দিয়েই যাই। এই প্রশ্নটার
উত্তরই খোঁজার চেষ্টা করি যে আজকের দিনে দাঁড়িয়ে 19 শতকের রুশ সাহিত্য পাঠের প্রাসঙ্গিকতা কোনখানে, তা আমরা কেন 19 শতকের রুশ সাহিত্যের কাছে বারবার আমাদের ফিরে যেতে হয়, বারবার আমাদের আশ্রয় নিতে হয় 19 শতকের রুশ সাহিত্যের কাছে, স্যার? হ্যাঁ, আসলে প্রথমেই ধন্যবাদ জানাই অরিজিৎকে, ধন্যবাদ জানাই অরিন্দ্রজিৎকে এত সুন্দরভাবে অনুষ্ঠানের সূচনা করার জন্য। এবং অরিজিৎ মানে এত সুন্দরভাবে প্রশ্নটাও রেখেছে। আসলে সত্যি তো, কেন মানে এই প্রশ্নটা যে কেন 19 শতকের রুশ সাহিত্য। আমি যখন অরিজিৎদের পড়াতাম ইয়েতে, স্টেট ইউনিভার্সিটিতে, সেই সময় ওরা ছিল প্রথম ব্যাচ। তো তখন একটা আমার যতদূর মনে পড়ছে যে এনগুগি ওয়া থিওঙ্গো আফ্রিকান লিটারেচার নিয়ে আলোচনা করেছি, এনগুগি ওয়া থিওঙ্গোকে নিয়ে আলোচনা করেছি। তার একটা বই আছে ডিকলোনাইজেশন অফ দ্য মাইন্ড আর কি। তা এই বইতে দেখা যাচ্ছে যে ইউনিভার্সাল লিটারেচার, মানে এনগুগি বারবার বলছেন যে আফ্রিকার লোকেদের নিজেদের ভাষায় ইউনিভার্সাল লিটারেচার পড়া উচিত। এবং ইউনিভার্সাল লিটারেচার বলতে আমরা কি বুঝি? ইউনিভার্সাল লিটারেচার বলতে আমরা বুঝি হচ্ছে যে দুটো দেশের সাহিত্যকে, একটা হচ্ছে রুশ সাহিত্য, একটা হচ্ছে ফরাসি সাহিত্য। এবার ইউরোপের বা অন্যান্য ভাষার সাহিত্য খুব রিচ, মানে ইংরেজি সাহিত্য কি রিচ নয়? জার্মান সাহিত্য অত্যন্ত রিচ, ইস্ট ইউরোপের সাহিত্য অত্যন্ত রিচ। কিন্তু মানে ইংরেজি হোক বা জার্মান হোক বা পূর্ব ইউরোপের সাহিত্য হোক কিংবা স্প্যানিশ সাহিত্য হোক কিংবা পর্তুগিজ সাহিত্য হোক, গোটা বিশ্বে মানে পরবর্তীকালে যখন বিভিন্ন দেশ স্বাধীনতা পেতে শুরু করলো এবং 1940-1950 সালের পর থেকে আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ স্বাধীন হতে শুরু করলো, তখন তো মানে ভীষণভাবে ডেভেলপ করতে শুরু করলো তখন বলা হতো কোট আনকোট থার্ড ওয়ার্ল্ড, এখন আর বলা হয় না। কিন্তু এশিয়া, আফ্রিকা মানে পোস্ট কলোনিয়াল যে সাহিত্য ভীষণভাবে ডেভেলপ করতে শুরু করলো। তা আমরা যদি দেখি যে এই সাহিত্যটা কিন্তু ভীষণভাবে ঋণী হচ্ছে রুশ এবং ফরাসি সাহিত্যের ওপরে। এবং ইউরোপের অন্যান্য ভাষার সাহিত্য, অন্যান্য দেশের সাহিত্যও কিন্তু ভীষণভাবে ঋণী হচ্ছে। কেন? তার কারণটা কি? গোটা ভারতবর্ষ, মানে এটার একটা প্রতিতুলনায় আমি বলতে পারি, মানে রামায়ণ এবং মহাভারত ছাড়া যেরকম ভারতবর্ষকে ভাবা যায় না, তেমনি আধুনিক সাহিত্যকে বোধহয় রুশ সাহিত্য এবং ফরাসি সাহিত্য ছাড়া ভাবা যায় না। কারণ রুশ এবং ফরাসি সাহিত্য হচ্ছে সব থেকে সার্বজনীন, সব থেকে মানবিক, মানে সেই সাহিত্যের মধ্যে যেভাবে মানুষের কথা বলা রয়েছে, যেভাবে মানুষের মানবাত্মার কথা বলা হয়েছে, নিপীড়িত মানুষের কথা বলা হয়েছে, মানুষের সার্বজনীন দুঃখ, কষ্ট, ভালোবাসা, হিউম্যান কন্ডিশন ইন জেনারেল, সার্বজনীন ভাবে যেভাবে মানুষের অবস্থার কথা বলা হয়েছে, সেইভাবে বোধহয় পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশের কোনো ভাষার সাহিত্যে সেইভাবে আসেনি। এবং এটা 19 শতকের রুশ সাহিত্যকে বিশেষ করে আলাদাভাবে বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে এই মানে যদিও আমি একই সঙ্গে রুশ সাহিত্য এবং ফরাসি সাহিত্যের কথা বলছি, কিন্তু 19 শতকের রুশ সাহিত্য হচ্ছে তুলনাহীন, 19 শতকের ফরাসি সাহিত্যও তুলনাহীন। কিন্তু ফরাসি সাহিত্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফরাসি সাহিত্য বহুমুখী, মানে তার উপন্যাস যেরকম গুরুত্বপূর্ণ, গল্প তেমনি গুরুত্বপূর্ণ, কবিতা তেমনি গুরুত্বপূর্ণ, সবই। কিন্তু রুশ সাহিত্যের মূল ফোকাসটা কিন্তু হচ্ছে গদ্য সাহিত্য, মূল ফোকাসটা হচ্ছে উপন্যাস, মূলত হচ্ছে উপন্যাস, তার সঙ্গে গল্প। তো ফলে এই যে উপন্যাস, এই যে গল্প, যেহেতু গদ্য সাহিত্যটাই আমাদের আধুনিক সাহিত্যের মূল জায়গা, মূল চালিকা শক্তি, সেই জন্য রুশ সাহিত্য গোটা পৃথিবীকে, বিশ্ব সাহিত্যকে এমন ভাবে প্রভাবিত করলো, এমন ভাবে ইনফ্লুয়েন্স করলো যে আমরা কেউ সেই প্রভাবের বাইরে যেতে পারলাম না। আজকে মানে নাগাল্যান্ডে বসে যে লিখছে, তাকেও কিন্তু প্রাথমিক পাঠটা তাকে মানে দস্তয়েভস্কি বা তলস্তয়ের অন্তত একটা পাতা সে কিন্তু পড়েছে, গোর্কি বা চেকভ অন্তত 1.5খানা পাতা সে পড়েছে। এটা সবাই জানে। এটা কিন্তু আপনি স্প্যানিশ ভাষার তোমরা একজন স্প্যানিশ ভাষার সাহিত্যিকের নাম বলো, তুমি বলতে পারবে না যে এইরকম তার একটা ইউনিভার্সাল অ্যাপিল। তুমি পর্তুগিজ ভাষার একজন সাহিত্যিক বলো, তুমি কিন্তু বলতে পারবে না। কিন্তু একটা দস্তয়েভস্কি কি, একটা তলস্তয় কি, একটা চেকভ কি, একটা গোর্কি, তার যে অ্যাপিল, তার যে একটা ইউনিভার্সাল অ্যাপিল, সেই অ্যাপিল গোটা বিশ্ব, মানে গোটা বিশ্ব জুড়ে তার যে আবেদন, সেই আবেদন তার আনপ্যারালাল একটা আবেদন। হ্যাঁ, মানে আমরা সবাই ঋণী তার কাছ থেকে। মানে এটা একটা বেসিক জায়গা, যেরকম গান শিখতে গেলে সারেগামা জানতে হবে, তেমনি সাহিত্য, আজকে আধুনিক সাহিত্য জানতে গেলে আমাদের রুশ সাহিত্যটাকে জানতে হবে, পার্টিকুলারলি 19 শতকের রুশ সাহিত্য জানতে হবে। সুতরাং 19 শতকের রুশ সাহিত্য হচ্ছে সবকিছুর ভিত্তি, সবকিছুর ফাউন্ডেশন।
যার ওপর আজকের গোটা বিশ্বের সাহিত্য, বিশ্ব সাহিত্য দাঁড়িয়ে রয়েছে। সুতরাং 19 শতকের রুশ সাহিত্যকে না জানলে, বীজ থেকে যেরকম গাছ হয় তেমনি 19 শতকের রুশ সাহিত্য থেকে আজকের সারা বিশ্ব সাহিত্যের জন্ম। সুতরাং আমাদের তো বীজটাকে জানতে হবে, আমাদের তো রুটটাকে জানতে হবে, আমাদের তো ফাউন্ডেশনটাকে জানতে হবে, আমাদের তো ভিত্তিটাকে জানতে হবে। সেটাই 19 শতকের রুশ সাহিত্য। সেই জন্যই 19 শতকের রুশ সাহিত্যকে আজকে বেছে নেওয়া হয়েছে, তার আজকে প্রাসঙ্গিকতা। ঠিকই। আমিও এই বিষয়ে মানে স্যারের সঙ্গেই সম্পূর্ণ একমত যে 19 শতকের রুশ সাহিত্যের স্বাদ যে পাঠক পায়নি তার পক্ষে এটার মূল্যায়ন করা কখনোই সম্ভবপর নয়। এবং একজন আধুনিক মনের পাঠককে অবশ্যই 19 শতকের রুশ সাহিত্যের কাছে বারবার ফিরে যেতে হবে। আধুনিকতা, যে টার্মটার উপর আমরা জোর দিই, আধুনিকতা, তার ফ্লেভারটাই তো আমাদের বলতে গেলে যেখান থেকে পাচ্ছি সেটা তো রুশ সাহিত্য। অবশ্যই স্যার ফরাসি সাহিত্যের কথাও বলেছেন, এবং আমরা আরো অনেক উদাহরণ আনতে পারি। আমরা যদি আমাদের বাংলা সাহিত্যের কথাই দেখি, যে 19 শতকের সাহিত্য, আমাদের 19 শতকের বাংলা সাহিত্যও তো অনেক রিচ, সেটাকে কিন্তু আমাদের অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তো আমার মনে হয় যে আমিও স্যারের সঙ্গে একমত যে 19 শতকের রুশ সাহিত্যের কাছে ফিরে না গিয়ে বোধহয় আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো পথ নেই। ধন্যবাদ আপনাকে। তো একই সঙ্গে আপনার কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল, এবং আমি যেটা পুরনো আমার, আপনি এনগুগির কথা বললেন, আমার এনগুগির লেখাপত্রগুলোর কথা মনে পড়ছিল। বিশেষ করে আপনি যে কথাটা বললেন যে আমাদের নিজেদের ভাষায় আমাদের সাহিত্যকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, আমার সেই নাইরোবি ডিবেটের কথাটা মনে পড়ছিল। হ্যাঁ, তো সেই এই প্রসঙ্গে আমি আশা করব যে আগামী দিনেও অরিন্দ্রজিৎ এবং এই অবগাহন পত্রিকা এই বিষয়গুলো নিয়ে ভাববে এবং অনুষ্ঠানের আয়োজন করবে, অনেক, আর যাতে এই আন্তর্জালের মাধ্যমে আরো অনেক পাঠক এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালোভাবে, আরো ডিটেলে জানতে পারে। তো আমি জানি যে আপনি নিজে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে রুশ সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। আপনার চর্চার ইতিহাস দীর্ঘদিনের, একদিনের নয়। আপনি দীর্ঘদিন ধরে এবং সমুদ্র নামের পত্রিকাটি সম্পাদনা করেছেন। বর্তমানে চিন্তা নামক পত্রিকারও আপনি সম্পাদক। আমি এও জানি একসময় এবং সমুদ্র নামক পত্রিকায় ধারাবাহিকভাবে রুশ সাহিত্যের অনুবাদ কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, আমি যদি খুব ভুল না বলি তাহলে ব্রাদার্স কারমাজভ অনুবাদ হয়েছিল বাংলায় এবং সমুদ্র পত্রিকার হাত ধরে। তো আমি যেটা জানতে চাই, আপনার ব্যক্তিগত পড়াশোনা বা আপনার চর্চা রুশ সাহিত্য নিয়ে কিভাবে শুরু হলো এবং আপনাকে কিভাবে অনুপ্রাণিত করেছে রুশ সাহিত্য? 19 শতকের রুশ সাহিত্য তো বটেই, আপনার কাছ থেকে শুনতে চাইবো। আসলে মানে আমি যখন খুব ছোট, ক্লাস 4-এ পড়ি, সেই সময় আমার বাবা আমাকে একটা বুক শেলফ বানিয়ে দেন। এবার ওই বাবার সঙ্গে আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রতি মাসে একটা করে বিশ্ব সাহিত্যের বই তিনি কিনে আনবেন। তা প্রতি মাসেই তিনি একটা করে বিশ্ব সাহিত্যের বই, কোনো মাসে চার্লস ডিকেন্স, কোনো মাসে আলেকজান্ডার দুমা, কোনো মাসে ভিক্টর হুগো, এরকম ক্রুসো, রবিন হুড, আঙ্কেল টমস কেবিন, এরকম বিশ্ব সাহিত্যের বই আসতো। কিন্তু যখন বাবার কাছে আমি বিশ্ব সাহিত্যের গল্প শুনতাম, তখন বাবা বারবার যে দুটো নাম বলতেন, একটা হচ্ছে ফিওদর দস্তয়েভস্কি, একটা হচ্ছে লেভ টলস্টয়। একদিন লেভ টলস্টয়ের কিছু ছোট গল্প নিয়ে এলেন। আমি বললাম যে এগুলোই কি টলস্টয়ের শ্রেষ্ঠ লেখা? তো বাবা দেখে বললেন যে না, টলস্টয়ের শ্রেষ্ঠ লেখা হচ্ছে 3টে উপন্যাস, ওয়ার অ্যান্ড পিস, আনা ক্যারেনিনা এবং রেজারেকশন। তো আমি বললাম আমি এগুলো পড়বো। তখন বাবা আমাকে বললেন যে না, এগুলো পড়ার বয়স তোমার হয়নি। তো এইটা আমার একটা ভীষণ আক্ষেপ ছিল যে বিশ্ব সাহিত্যের অনেক বই, অ্যাব্রিজড ভার্সন অবশ্যই, তখন অত ছোটবেলায় সেগুলো আমি পড়ে ফেলেছিলাম, কিন্তু কিছুতেই রুশ সাহিত্য আমাকে বাবা পড়তে দিচ্ছেন না, এবং যদিও প্রায় টলস্টয় এবং দস্তয়েভস্কির গল্প আমাকে শোনাচ্ছেন। তা এর কিছুদিন পরে যেটা হলো সেটা হচ্ছে, আমাদের বাড়িতে সেই সময় মানে 80s-এর শেষ দিকে, 90s-এর শুরুর দিকে প্রায় প্রত্যেকটি মধ্যবিত্ত বাঙালি বাড়িতেই কয়েকটা বই থাকতো। তা আমাদের বাড়িতেও ছিল। তার মধ্যে একটা হচ্ছে ম্যাক্সিম গোর্কির মাদার, আর একটা ছিল হচ্ছে ম্যাক্সিম গোর্কির মাই চাইল্ডহুড। তা এই বইগুলো হাতে নিয়ে আমি উল্টে পাল্টে দেখতাম, খুব আকৃষ্ট বোধ করতাম, যে কিন্তু এত মোটা বই যে মানে সেগুলো পড়ার মতো বয়স তখন আমার হয়নি।
এর কিছুদিন পরে মামার বাড়িতে একদিন আমি প্রথম ফিওদর দস্তয়েভস্কির বইটা দেখলাম, সেটা হচ্ছে ক্রাইম, যে বইটা দেখলাম সেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। তার কিছুদিন পরে দ্য ইডিয়েটের একটা অ্যাব্রিজড এডিশন হাতে পেলাম এবং মানে সেটা পড়তে শুরু করলাম। সেটা একটা অ্যাব্রিজড এডিশন পড়তে শুরু করলাম। পড়তে পড়তে যেন মনে হলো যে মাথা ঘুরছে আর কি, মানে সারা পৃথিবীটা ঘুরছে আমার। মানে এরকম বই আমি আমার জীবনে কখনো পড়িনি, মানে এরকম বই যে পৃথিবীতে লেখা হওয়া সম্ভব, মানে আমার তো পড়ে মনে হতো যে একটা চূড়ান্ত ম্যাডনেস, এরকম অদ্ভুত একটা পাগলামির জগৎ। তো তখন আমি বুঝলাম যে কেন আমার বাবা আমাকে পড়তে দেননি, কারণ ওই সব বই পড়লে তো মানে একটা বই পড়েই যদি আমার এই অবস্থা হয় তাহলে তো অন্যান্য বই পড়ে আরো কি হবে। তার কিছুদিন পরে, তো তখন ক্লাস 5-এ পড়ি, গড়িয়াহাটে পুজোর কেনাকাটা করতে যাচ্ছি, ফুটপাতে দেখলাম যে আনা ক্যারেনিনার 2টো ভলিউম বাংলায়, ননী ভৌমিকের অনুবাদ। তা আমি আমার দিদাকে বললাম যে আমার এই 2টো বই আমার চাই, আমার পুজোয় জামা কাপড় দিতে হবে না। তখন দিদা অবাক হয়ে বললো, বলছিস কি, এই বই তুই এই বয়সে পড়বি, ক্লাস 5-এ? তাহলে আমি বললাম না, এই বই দুটো আমাকে কিনে দাও, তারপর দেখা যাবে। তা সেই নিয়ে তো তুমুল অশান্তি। মামার বাড়িতে ফেরার পরে আমার দাদু, ছোট দাদু, সে খুব, অমল কুমার রায়চৌধুরী, মানে সবাই খুব মানে ক্ষুব্ধ যে কি কি ব্যাপার, ক্লাস 5-এর একটা ছেলে 2 খণ্ড আনা ক্যারেনিনা নিয়ে ঢুকেছে আর কি। তো এইভাবে রুশ সাহিত্যের সাথে একটু একটু করে সম্পর্কে জড়িয়ে যাওয়া। পরবর্তীকালে অরিজিৎ যেটা বললো সেটা হয়েছিল যেটা যে অরুণ সোম তখন কলকাতায় ফিরেছেন এবং অরুণ সোমের সঙ্গে বহুদিন ধরেই আমার আলাপ করার খুব ইচ্ছে ছিল। তা একদিন অরুণ সোমের সাথে আলাপও হলো, প্রায়ই যেতাম ওনার বাড়ি। ইনফ্যাক্ট মানে আমার বাড়ি আর ওনার বাড়ি হচ্ছে খুব কাছাকাছি, আমার বাড়ি বাজরনি, ওনার বাড়ি গড়িয়া। তো একদিন ওনার বাড়ি গেছি, এরকম গল্প করছি, গল্প করতে করতে উনি আমাকে বললেন যে জানো আমি দ্য ব্রাদার্স কারামাজভ অনুবাদ করছি। আমি তো চমকে উঠেছি যে অরুণ সোম ব্রাদার্স কারামাজভ অনুবাদ করছেন। আমি বললাম কতটা হয়েছে? তো উনি বললেন যে প্রায় 100 পৃষ্ঠার মতো হয়ে গেছে। আমি বললাম আপনি আমাকে পুরোটাই দিন, আমাদের সমুদ্রের পরের সংখ্যায় আমি ছাপবো। বলে আমি ওনার কাছ থেকে নিয়ে এলাম এবং ব্রাদার্স কারামাজভ সেটা ছাপা হলো। সেটা হচ্ছে 2005 সাল। আর 2021 সালে, ইনফ্যাক্ট 2021-20 সালে বোধ হয়, যে সাহিত্য একাডেমি থেকে তার 15 বছর পরে দ্য ব্রাদার্স কারামাজভ শেষ পর্যন্ত সেই অনুবাদটা বেরোলো, মানে 2 খণ্ডে বেরোলো, 1000 পৃষ্ঠার সেই বই। তো যাই হোক, এখন অরুণ সোম মানে আরো অনেক কাজ করছেন, আশা করি সাহিত্য একাডেমি থেকে সেগুলো বেরোবে। তা এই হচ্ছে আস্তে আস্তে রুশ লিটারেচারের সাথে জড়িয়ে যাওয়া এবং মানে প্রথম যে রুশ সাহিত্যের যে মাহাত্ম্য আর যে ঐশ্বর্য, তাকে যে আবিষ্কার করা, সেইটা কিন্তু আমার ঘটেছিল ফিওদর দস্তয়েভস্কির মধ্য দিয়ে। এবার যদি মানে কেউ গান শুনতে শুরু করে বিথোফেন দিয়ে, কেউ যদি ছবি আঁকা দেখতে শুরু করে রেমব্রা দিয়ে কিংবা ভ্যান গগ দিয়ে, তাহলে তার যে অবস্থা হয়, আমার অবস্থা প্রায় সেরকম হয়েছিল। মানে রুশ সাহিত্য সম্পর্কে প্রথম থেকে এমন একটা উচ্চতার এমন একটা ধারণা আমার মধ্যে তৈরি হয়ে গেছিল যে সারা জীবন আর সেই জায়গা থেকে আর আমি সরে আসতে পারিনি বা পারার প্রয়োজন হয়নি, বা সেটা প্রশ্নই ওঠে না। মানে রুশ সাহিত্য সত্যি মানে এমন একটা উচ্চতার ব্যাপার, মানে পৃথিবীর ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে রুশ সাহিত্য এমন একটা উচ্চতায় রয়েছে যে মাথা উঁচু করে দেখতে হয় আমাদের, সেটাই স্বাভাবিক আর কি। ঠিকই, ধন্যবাদ আপনাকে অনেক অনেক। আপনার ব্যক্তিগত স্মৃতিচারণাও আপনি করলেন, কিভাবে আপনার রুশ সাহিত্যের সঙ্গে পরিচয় এবং কিভাবে আপনি এবং সমুদ্র পত্রিকায় রুশ সাহিত্যর প্রসঙ্গটা আনলেন, কিভাবে ব্রাদার্স কারামাজভ ছাপা হলো সেই প্রসঙ্গও আমরা জানতে পারলাম। আমি এর সঙ্গেই একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিতে চাই। যেহেতু এই মুহূর্তে বাংলার যারা পাঠক, বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেন, বাংলা সাহিত্য নিয়ে নিয়মিত চর্চা করেন, তারা জানেন যে আপনি বর্তমানে চিন্তা নামের একটি পত্রিকাও সম্পাদনা করছেন এবং চিন্তা ধারাবাহিকভাবে প্রকাশিতও হচ্ছে। এবং আমি যারা তরুণ প্রজন্ম, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রাহুল দাশগুপ্ত এমন একজন মানুষ যিনি চিরদিন তরুণদেরকে সুযোগ দিয়ে এসেছেন, তরুণদেরকে উৎসাহিত করেছেন। এবং আমরা চিন্তা পত্রিকাতেও কিন্তু তার মানে কি বলবো, তার রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি। তো চিন্তা পত্রিকা কি এ ধরনের অনুবাদ কাজ নিয়ে ভাবছে? রুশ সাহিত্যই হোক কিংবা বিশ্ব সাহিত্যই হোক, কিভাবে ভাবছে সেটা একটু যদি খুব সংক্ষেপে 2 কথা বলেন। হ্যাঁ, আসলে চিন্তা একই সঙ্গে পত্রিকা এবং পাবলিকেশন,
এবার পাবলিকেশনের একটা ধরো গল্প একটা সিরিজ, উপন্যাস একটা সিরিজ, সেরকম অনুবাদ একটা সিরিজ। এবার অনুবাদ যে সিরিজটা, সেই সিরিজে অলরেডি একটা মানে পৃথিবী বিখ্যাত উপন্যাসের অনুবাদ বেরিয়ে গেছে, সেটা হচ্ছে এনগুগি ওয়া থিওংগের দ্য রিভার বিটুইন এর অনুবাদ অন্তর্বর্তী নদী। সেটা করেছে তোমাদেরই বন্ধু সমমিতা চক্রবর্তী, খুবই ঠিক, ভালো ঠিক, অনুবাদ ঠিক। করেছে। তো ফলে অলরেডি আমরা কিন্তু অনুবাদ সিরিজের কাজ শুরু করে দিয়েছি। এইবার যদি আরো আমরা অবশ্যই অনুবাদের ব্যাপারে আরো তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তারা যদি কাজ করে, ডেফিনেটলি চিন্তা তার হাত বাড়িয়ে রেখেছে এবং সেই সব বইগুলো আমরা চিন্তা থেকে প্রকাশ করব, এ নিয়ে কোনো সন্দেহই নেই। বিশ্ব সাহিত্য চর্চার ক্ষেত্রে আমরা তো সমুদ্রে সমুদ্রে যেরকম কাজ করেছিলাম, সেরকম এখানেও কাজ করতে ভীষণভাবে আগ্রহী। অনেক অনেক ধন্যবাদ। আপনি কথা প্রসঙ্গে দুজনের কথা বলেছেন, দুজন বিখ্যাত মানুষের কথা বলেছেন, অরুণ সোম এবং মণি ভৌমিক, এদের কথা আপনি বলেছেন। তো ননী ভৌমিক, হ্যাঁ, ননী ভৌমিক এবং অরুণ সোমের কথা আপনি বলেছেন। তো আমার একই সঙ্গে প্রশ্ন যে বাংলা সাহিত্যের সঙ্গে রুশ সাহিত্যের সম্পর্ক, বা বলা ভালো আরো স্পেসিফিক যদি বলি, তাহলে বলতে গেলে যে বাঙালি পাঠক কিভাবে পরিচিত হতে শুরু করলো রুশ সাহিত্যের সঙ্গে, বা কিভাবে তারা রুশ সাহিত্য সম্পর্কে আরো কৌতূহলী হয়ে উঠলো, এইটা যদি একটু আপনার মতো করে যদি একটু বলেন এই বিষয়টা, যে বাংলার সঙ্গে রুশ সাহিত্যের সম্পর্ক, কিংবা বাঙালি পাঠক কিভাবে রুশ সাহিত্যকে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো, এবং তার পিছনে কাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই মানুষগুলোর কথাও যদি একটু খুব সংক্ষেপে বলেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এটা সংক্ষেপে মানে এই প্রশ্নটার উত্তর একদম শেষে দিলে ভালো হতো, কারণ রুশ সাহিত্য নিয়ে একটু আলোচনা করে তারপরে এটা দিলে ভালো হতো। কারণ কারণ ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে মানে রুশ সাহিত্যের সঙ্গে আমাদের যোগাযোগের সূত্রপাত কিন্তু হয়েছে যে যখন ভারতের সাথে সোভিয়েত ইউনিয়নের একটা মৈত্রী সম্পর্ক তৈরি হয়, এবং ভারত থেকে, বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি, মানে ধরো তারা সোভিয়েত ইউনিয়নে গেছে, সেখানে রাদুগা প্রকাশনীতে চাকরি করেছে, মানে সেখানে তারা অবিরত মানে যে রুশ যে ধ্রুপদী সাহিত্য, সেটার অনুবাদ হয়েছে আর কি। মানে আমরা মানে একটা সময়, এখন পরিস্থিতি কিছুটা হয়তো পাল্টেছে, আমি জানি না, মানে এখন অদ্ভুত একটা লাগে আমার যে ক্লাসিক লিটারেচার, ধ্রুপদী সাহিত্যের প্রতি মানুষের আগ্রহ আমাদের ছোটবেলায় যা ছিল তার তুলনায় অনেকটাই কমে গেছে বলে আমার মনে হয়। অনেক বেশি অন্যান্য ডিস্ট্রাকশন তার মধ্যে কাজ করে বলে বোধহয় আমার মনে হয়। কিন্তু তারা এখন অনেক বেশি কম্পিউটার নির্ভর, অনেক বেশি মানে সারাক্ষণ মোবাইল হাতে বসে আছে, সারাক্ষণ ল্যাপটপ খুলে বসে আছে। কিন্তু ক্লাসিক লিটারেচার মানে রুশ ধ্রুপদী সাহিত্য যেটা, সেটা এত রিচ। আমরা তো সব ছোটবেলা থেকে, আমি বলে নয়, মানে আমাদের জেনারেশনে বহু ছেলে মেয়ে বা আমাদের সিনিয়র যারা, তারা সবাই একটু একটু করে বড় হয়েছে, এবং তারা বাংলাতে পড়েই বড় হয়েছে, এমন নয় যে ইংরেজিতে। ফলে এই ভারত এবং সোভিয়েত ইউনিয়নের যোগাযোগটা একটা বিরাট ফ্যাক্টর কাজ করেছে। এখানকার কিছু মানে পাবলিকেশন, তারা নিজেরা প্রাইভেটলি কাজ করেছে। ওখানে রাশিয়া থেকে বই এসছে, আমরা দেখতাম যে ছোটবেলায় অবাক হয়ে যে সমস্ত পত্রপত্রিকাগুলো আসতো, অসাধারণ সুন্দর পত্রপত্রিকা। সেখানে মানে অনেকে, মানে সেখানে তোমার প্রথম দিকে ননী ভৌমিক ছিলেন, তারপরে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় ছিলেন, কামাখ্যা প্রসাদ ছিলেন, তারপরে ননী ভৌমিক ছিলেন, পরবর্তীকালে অরুণ সোম, হায়াত মাহমুদ, অনেকের নাম করা যায়। এবং এখানেও অনেকে কাজ করেছেন, মানে রুশ সাহিত্যকে যারা ক্রমাগত অনুবাদ করেছেন এবং আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আরেকটা ছিল একটা রাজনৈতিক একটা ব্যাপার তো ছিল, যে মানে ধরো এখানে দীর্ঘদিন বামপন্থীরা শাসনে ছিল, ফলে একটা প্রতি পুজোয় আমরা দেখতাম যে বামপন্থীরা স্টল করতো। ফলে রুশ সাহিত্য, মানে সোভিয়েত সাহিত্য এবং ধ্রুপদী রুশ সাহিত্য একই সঙ্গে, এই দুটোর সেই সব একটা প্রচার চলতো। বিরাট বিরাট স্টল দেখেছি আমরা বইমেলায়, মনীষা স্টল দেখেছি, ভোস্তকের স্টল দেখেছি, সেখানে সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদ, কথা প্রসঙ্গে মনে এলো যে এই সমস্ত অনুবাদগুলো সেখানে সব পাওয়া যেত, এবং সেগুলো সব আমরা কিনতাম। ফলে একটা, এবং লোকের প্রায় মধ্যবিত্ত বাঙালির প্রায় ঘরে ঘরে আমি দেখেছি যে তখন ম্যাক্সিম গোর্কির বহু বই, মানে মাদার তো থাকতোই, তার সঙ্গে ম্যাক্সিম গোর্কির যে অটোবায়োগ্রাফি, তার যে ট্রিলজি, সেটা থাকতো। ফলে একটা খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, মানে সেটা রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, মানে আন্তর্জাতিক স্তরে, এবং মানে আমাদের প্রত্যেক দিনের জীবনে রুশ সাহিত্য একটা অংশ হয়ে উঠেছিল আর কি। হ্যাঁ, মানে একটা দীর্ঘ সময় মানে বাঙালি জীবনে। সেইটা তো অবশ্যই এখন যত দিন যাচ্ছে সেটা আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে,
এতে রুশ সাহিত্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা জানি না, কিন্তু আমাদের তো নিশ্চয়ই ক্ষতি হচ্ছে যে আমরা পৃথিবীর মহত্তম সাহিত্য থেকে বঞ্চিত হচ্ছি। তো কিন্তু কিন্তু সেটা এইটা আর কি। আর 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 স্পেসিফিক্যালি আরো যদি কিছু জানতে চাও সেটা তো অন্য প্রসঙ্গ। আমার মনে হয় রুশ সাহিত্য নিয়ে একটু আমরা আলোচনা পরে করে আসবো, তারপরে নিশ্চয়ই নিশ্চয়ই এই আমরা বিষয়ে পরে আমরা এই একটু বিষয়টাতে আমি আরো পরে এখানে একটা সুযোগ কথা থাকবে। হ্যাঁ বলো অরণ্যজিৎ। হ্যাঁ বলছিলাম হ্যাঁ বলছিলাম যে আমার কিছু দুটো প্রশ্ন এখানে আমি দেখতে পাচ্ছিলাম এসছে, সেটা কমেন্ট বক্সে আমি দেখলাম। প্রথম কথা হচ্ছে যে রুশ সাহিত্য সম্পর্কে তো আমাদের পড়লে একটা কথা মনে হয় রুশ বিপ্লব সম্পর্কে, কারণ প্রত্যেকটা শতকেই প্রায় বেশ কয়েকটা বিপ্লব রুশ সাহিত্য এবং সেই সঙ্গে তাদের যুগের চিন্তা ভাবনাকে আলাদা আলাদাভাবে নতুন দিকে মোড় নিয়েছে। তো এ সম্পর্কে যদি প্রাথমিকভাবে আমরা আপনার কাছে কিছু জেনে নিতে পারি। এটা নিয়ে বিপ্লব এখন এবং বলা, এটা নিয়ে এখনই বলতে পারছি না আমি, কারণ এই কারণে বলতে পারছি না কারণ তোমার বিষয়টা হচ্ছে 19 শতকের রুশ সাহিত্য, আর তুমি জানতে চাইছো রুশ বিপ্লব নিয়ে। প্রথম রুশ বিপ্লব হয়েছে 1905-এ, আর দ্বিতীয় রুশ বিপ্লব হয়েছে 1917-এ। তো তার ফলে 1917 থেকে শুরু হয়েছে, 18-19 মানে গৃহযুদ্ধ চলেছে দীর্ঘদিন। এখন কথা হচ্ছে যে আমি যদি প্রথমেই রুশ বিপ্লব দিয়ে শুরু করি তাহলে 19 শতকের রুশ সাহিত্য নিয়ে তো কথা বলা যাবে না। মানে 19 শতকের রুশ সাহিত্যটা নিয়ে আলোচনা করে আমি মানে বিপ্লব 20 শতকের ঘটনা। আমি নিশ্চয় বোঝাতে আচ্ছা, পারছি তোমাকে সমস্যাটা কোথায়, যে হ্যাঁ বিপ্লবটা নিশ্চয়ই হচ্ছে নিশ্চয়ই 20 শতকের ঘটনা। সেক্ষেত্রে প্রথম হ্যাঁ রুশ বিপ্লব হচ্ছে অবশ্যই 1905। এবার 1905-এ আমি যদি সরাসরি প্রথমেই চলে যাই তাহলে তার আগে মানে রুশ সাহিত্য 19 শতকের রুশ সাহিত্যটা পুরোপুরি বাদ দিয়ে আমরা চলে গেলাম আর কি, লাভ দিয়ে চলে গেলাম 20 শতকের শুরুতে। সেইটা একটা সমস্যা হয়ে যাবে। ফলে আগে 19 আমার শতকটা মনে আলোচনা হয়, করে। আমার মনে আচ্ছা হচ্ছে যে পাঠক যারা দর্শক তাদের মধ্যে বেশ একটা কৌতূহল তৈরি হয়েছে এই বিষয়টা নিয়ে। তো আমি যারা এই মুহূর্তে দর্শক এই অবগাহনের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেলে এটা দেখা যাচ্ছে সম্ভবত, তো তাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে এখনো অনেক কথা আমাদের শোনা বাকি। আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন, ধৈর্য ধরুন। আমি আশা করছি স্যারের কাছ থেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কেও আরো অনেক ডিটেলে, আরো অনেক পরিষ্কার হবে আমাদের এই ধারণাগুলো। অরিন্দ্রজিৎ, আর কোনো প্রশ্ন আছে কি? তাহলে তুমি সেটা করতে পারো। আর একটা প্রশ্ন আমি এখানে একটু রেখে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। হ্যাঁ তারপরে আরেকজন এখানে এই পত্রিকার মারফতই করেছেন যে খুব সাধারণ অর্থে তো রুশ সাহিত্যকে বিভিন্ন যুগে আমরা ভাগ করতে দেখেছি, যেমন স্বর্ণযুগ বা রৌপ্য যুগ। এই সম্পর্কেও আমাদের আলোচক কি মত পোষণ করেন সে সম্পর্কেও জানতে চেয়েছেন। এখানে আমার ধন্যবাদ। মত পোষণ করার কিছু নেই, মানে এখানে অ্যাকচুয়ালি সত্যি তাই যে প্রথমে গোল্ডেন এজ, তারপরে সিলভার এজ, এইভাবে সেটাকে ভাগ করা হচ্ছে। ঠিক। এখানেও সমস্যাটা হচ্ছে এই যে সিলভার এজ শুরু হচ্ছে এমন একটা সময়, সেটা হচ্ছে 19th সেঞ্চুরির একদম শেষের দিকটায়। ফলে আমি যদি গোল্ডেন এজ মানে আমাকে তাহলে কি করতে হবে না, আমি যদি গোল্ডেন এজ সিলভার এজ নিয়ে একসাথে আলোচনা করতে যাই তাহলে আমাকে কি করতে হবে না, গোল্ডেন এজটা সংক্ষেপে বলে সিলভার এজ মানে একেবারে সরাসরি 19 শতকের শেষে চলে যেতে হবে। পুরো 19 শতকটা বাদ চলে যাবে, বুঝতে পেরেছো? মানে সমস্যাটা এখানে হচ্ছে, কারণ সিলভারের যে সময়টা, সেই সময়টাই কিন্তু সেই সময়টাতেই কিন্তু রুশ বিপ্লব হচ্ছে, গোর্কির মা লেখা হচ্ছে, প্রথম শ্রমিক আন্দোলনগুলো হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে আর কি। ফলে সিলভার এজ কে গোল্ডেন এজের সঙ্গে একসঙ্গে আলোচনা করতে গেলে আমাকে আবার সেই গোটা 19 শতককে পেরিয়ে 19 শতকের শেষে চলে যেতে হবে। সেই জন্য আমার মনে হয় 19 শতকটা নিয়ে আলোচনা করে তারপরে এই দুটো প্রশ্নে আমরা হ্যাঁ আসি, তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এখানে ধন্যবাদ। তাহলে এই আরেকটা দুটোতে প্রশ্ন আসা এসছে, আমি আমাদের একটা পরে সুবিধাজনক তাহলে হবে। নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আরেকজন বলো। একটা প্রশ্ন করেছেন, এই বাংলা সাহিত্যে বিভিন্ন থিওরি বেশিরভাগই পাশ্চাত্যের ভাবনাপ্রসূত, ইকো ফেমিনিজম নিয়ে রুশ সাহিত্যের অবদান কি? আমার মনে এই হয় সমস্ত আচ্ছা, অনেক একটু পরের রুশ ব্যাপার, অনেক এই পরের ব্যাপার। প্রশ্নগুলো, মানে এই প্রশ্নগুলোর উত্তর, হ্যাঁ আমার মনে হয় আমরা অনুষ্ঠানের একেবারে যখন শেষ পর্বের দিকে যাব তখন বোধহয় এই প্রশ্নগুলো যদি আরেকবার ঠিক ঠিক আসে তখন খুব ভালো হবে। আমার মনে তো রইলো এগুলো সবগুলো নিয়ে আমি টাচ করব, সবগুলোই আমি ঠিক টাচ ঠিক করব, ঠিক আমার মনে ঠিক রইলো। এটা ঠিক আমি ঠিক আসছি। ঠিক হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যারা প্রশ্ন করছেন তাদের প্রশ্ন থেকে এটুকু অন্তত পরিষ্কার যে সত্যি বোধহয় আজকের আলোচনাটা আহ বোধহয় তাদেরও কোথাও গিয়ে মনে ছুঁয়ে যাচ্ছে, এটা আমাদের মনে হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে যারা প্রশ্ন করছেন, যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা অনুষ্ঠানটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন এভাবেই। আমার পরের প্রশ্ন বা কৌতূহল যেটা, সেটা
একজন প্রশ্নকর্তারও প্রশ্ন ছিল তার মধ্যেই। এবার আমরা 19 শতকের রুশ সাহিত্য নিয়ে একটু আলোচনা করতে পারি। এটা একটা খুব ছোট জায়গা নয়, এটা একটা খুব বড় জায়গা। এবং যারা রুশ সাহিত্য সম্পর্কে প্রাথমিকভাবেও কিছু পড়াশোনা করেছেন তারা জানেন যে রুশ সাহিত্য, এই 19 শতকের রুশ সাহিত্যটাকে একেবারে সমান্তরাল ভাবে একবারে বলা বোঝানো এভাবে সম্ভব নয়। আমরা তো সাহিত্যের যুগ বিভাগ করি, তেমনি 19 শতকের রুশ সাহিত্যকেও তো আমরা কয়েকটা পর্বে আলোচনার সুবিধার্থে, যারা আলোচক সমালোচক তারা কিন্তু আলোচনার সুবিধার্থে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এবং সেটাকে আমরা যেমন বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা আদি যুগ, মধ্যযুগ, অন্তযুগ, আধুনিক যুগ এইভাবে ভাগ করি, তেমনি 19 শতকের রুশ সাহিত্যকেও আমরা এইভাবে আলোচনার সুবিধার জন্য ভাগ করে নিই। সেটাকে একটাকে সূচনা পর্ব বলা যেতে পারে, একটাকে মধ্য পর্ব, এবং আর শেষেরটাকে আমরা অন্তপর্ব বলতেই পারি আমাদের আলোচনার সুবিধার্থে। তো এই বিষয়টা 19 শতকের রুশ সাহিত্যের এই যে মোটামুটি ভাবে যে ডিভিশনটা, এই ডিভিশনটা কিরকম, চেহারাটা কিরকম, এবং এই ডিভিশনের যারা প্রতিনিধি স্থানীয় লেখক তারা কারা কারা, এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন তাহলে আমার মনে হয় আজকে যারা আমাদের দর্শক তাদের কাছে এই বিষয়গুলো অনেকটা পরিষ্কার হবে। স্যার। হ্যাঁ, তো আচ্ছা, অরিন্দ্রজিৎ কি কোনো কারণে বেরিয়ে গেল? হয়তো কোনো নেটওয়ার্ক সমস্যা হতে পারে, আপনি বলতে পারেন, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, আসলে মানে যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল যে 19 শতকের গোল্ডেন এজ এবং স্বর্ণযুগ এবং রৌপ্য যুগ, স্বর্ণযুগটা কিন্তু মানে তার 3টে পর্যায় আছে। একটা পর্যায় হচ্ছে সেই স্বর্ণযুগটা গড়ে উঠছে, তারপরে হচ্ছে মাঝখানের একটা পর্যায়, সেটা হচ্ছে সেই স্বর্ণযুগটা প্রতিষ্ঠা পাচ্ছে, তারপরের যে সময়টা সেটা হচ্ছে যে সেই স্বর্ণযুগটা তার যে মানে সেটা শেষ হয়ে যাচ্ছে আর কি, মানে তার একটা অবক্ষয় বা তার একটা সেটা শেষ হওয়ার মুখে। তা এই যে প্রথম যে ফলে গোল্ডেন এজটাকে, যে প্রশ্নটা ছিল এখানে যে গোল্ডেন এজ এবং সিলভার এজ নিয়ে বলার ব্যাপারটা, সেখানে গোল্ডেন এজের কিন্তু 3টে পর্যায় আছে। এই 3টে পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি রুশ সাহিত্য যার হাতে শুরু হয়েছিল, আধুনিক রুশ সাহিত্য, তিনি একজন মানে মহৎ একজন লেখক, তার নাম হচ্ছে আলেকজান্ডার পুশকিন। আলেকজান্ডার পুশকিন মানে সেই সময় গোটা ইউরোপে একটা রোমান্টিক আন্দোলন চলছে। তো সেই রোমান্টিক আন্দোলন মানে ধরো ইংল্যান্ডে লিখছে বায়রন কবিতা, জার্মানিতে লিখছেন গয়েটে, শিলার, তারপরে ফ্রান্সে লিখছেন ভিক্টর হিউগো, সাতোব্রিয়া, এরা লিখছেন। তা সেই সময় ভীষণভাবে এদের এই রোমান্টিক আন্দোলনের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আলেকজান্ডার পুশকিন কবিতা লিখতে শুরু করেন। মানে পুশকিন হচ্ছে ওদের দেশের অনেকটা রবীন্দ্রনাথের মতো আর কি, মানে শুরু করলেন হচ্ছে একটা রোমান্টিসিজম থেকে, রোমান্টিক একটা থেকে শুরু করলেন। কিন্তু পুশকিন মানে তার পরবর্তীকালে যেখানে মানে তার যেদিকে গেলেন আর কি, সেটার একটা সুদূর প্রসারী প্রভাব পড়লো রুশ সাহিত্যের ওপরে। তিনি প্রথম কি করলেন না, ভার্স নভেল লিখলেন। অর্থাৎ তিনি প্রথম দেখালেন যে নভেল কি করে লিখতে হয়। এই ভার্স নভেলটার নাম হচ্ছে ইয়েভগেনি ওনেগিন। দ্বিতীয়ত তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি একটা নভেল লিখলেন, সেই নভেলটার নাম হচ্ছে দ্য ক্যাপ্টেন্স ডটার। সেই ক্যাপ্টেন্স ডটার বলে যে নভেলটা, সেই নভেলের তোমার একটা অন্যতম চরিত্র হচ্ছে মানে সেই সময় রাশিয়ার জারের বিরুদ্ধে যিনি বিদ্রোহ করেছিলেন পুগাচেভ, সেই পুগাচেভকে নিয়ে, পুগাচেভ হচ্ছে একটা অন্যতম চরিত্র সেই ক্যাপ্টেন্স ডটারের। এখন তার মানে কি, তার মানে অরিজিৎ এটা হ্যাঁ সবার মুখটা দেখতে পারলে আমার সুবিধা হয়। তো তার মানে কি, তার মানে তিনি দেখালেন যে একই সঙ্গে তিনি রোম্যান্টিসিজম থেকে যাত্রা শুরু করছেন, কিন্তু তিনি কিন্তু রিয়েলিজমের বীজটা প্রতিষ্ঠা করছেন রুশ সাহিত্যে। এবং তিনি প্রথম দেখালেন যে বাস্তব মানে একদিকে বিষয়ের দিক থেকে দেখালেন যে বাস্তবতা কিভাবে সাহিত্যের বিষয় হতে পারে,
দ্বিতীয় কথা, তিনি আঙ্গিকের দিক থেকে দেখালেন যে কিভাবে উপন্যাস লেখা যেতে পারে, এবং তার পাশাপাশি তিনি দেখালেন আঙ্গিকের দিক থেকে যে তিনি এটাও দেখালেন যে কিভাবে ছোট গল্প লেখা যেতে পারে। মানে পুশকিন যে খুব সামান্য কিছু ছোট গল্প লিখেছেন, তার মধ্যে একটা তো হচ্ছে দি কুইন অফ স্পেডস, যেটা মানে পৃথিবীর ইতিহাসে একটা যুগান্তকারী গল্প। তার একটা বাংলা অনুবাদ হয়েছে ইস্কাবনের বিবি বলে। তা পুশকিন প্রথম দেখালেন কিভাবে গল্প লিখতে হবে, পুশকিন প্রথম দেখালেন কিভাবে উপন্যাস লিখতে হবে, পুশকিন প্রথম দেখালেন কিভাবে রিয়েলিস্টিক লেখা লিখতে হবে, রিয়েলিজমকে তিনি প্রথম নিয়ে এলেন সাহিত্যে, এবং পুশকিন প্রথম দেখালেন যে কিভাবে একটা উপন্যাসের চরিত্র হয়ে উঠতে পারে সমাজের তথাকথিত অভিজাত মানে রাজারাজরা, অভিজাত মানুষের ছাড়াও সাধারণ মানুষ, পুগাচেভ যে একজন বিদ্রোহী, জারের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাকে পুশকিন নিয়ে আসছেন তার উপন্যাসের মূল চরিত্র হিসেবে। কতখানি রেভলিউশনারি চিন্তা ভাবনা হতে পারে! মানে পুশকিন হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্রের থেকেও বয়সে অনেকটা বড়, প্রায় 20 বছরের বড়। তাহলে সেই সময় দাঁড়িয়ে কতখানি বৈপ্লবিক চিন্তা তিনি করেছিলেন যে তিনি এইভাবে রুশ সাহিত্যের বীজ, যে মানে রুশ সাহিত্যটা যে ওই উচ্চতায় গেল, তার কারণ তার শুরু হয়েছিল ওপেনিং ব্যাটসম্যান, ওপেন করতে নেমেছিলেন সচিন তেন্ডুলকর আর কি। মানে প্রথম পার্টনারশিপে তেন্ডুলকর এবং সেহবাগের পার্টনারশিপে অনেক রান উঠে গেছে আর কি। মানে ব্যাপারটা তাই, মানে পার্টনারশিপ যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে পুশকিন এবং গোগলের হাত ধরে। আর কি চাই? মানে একটা সাহিত্য যদি শুরু হয় মানে প্রায় মানে হোমার বা শেক্সপিয়ারের মতো দুজন প্রতিভার হাত ধরে, তাহলে সেই সাহিত্য তো আর পিছলে যাওয়ার আর বা হরকে যাওয়ার আর কোনো জায়গা থাকে না। সুতরাং এইটা হয়েছিল রুশ সাহিত্যের সূচনা, একদিকে পুশকিন আর একদিকে গোগল। গোগল কি করলেন? গোগল হচ্ছে পুশকিন যে জায়গাটা থেকে শুরু করলেন, গোগল সেটাকে পাখাপাখি একটা ভিতের উপরে দাঁড় করালেন। গোগল অসামান্য ছোট গল্পকার, অসামান্য ঔপন্যাসিক, অসামান্য নাট্যকার। পরবর্তীকালে বারবার গোগলের সঙ্গে তুলনা করা হয়েছে ফ্রাঞ্জ কাফকার। বলা হয়েছে যে মানে লেখার মধ্যে এরকম ভাবে ল্যাবাইরিন তৈরি করতে পৃথিবীর ইতিহাসে খুব কম লেখক পেরেছেন। কাফকা পেরেছেন হয়তো, বোরেস পেরেছেন হয়তো, গোগল পেরেছিলেন। কিন্তু মানে গোগলের ক্রেডিটটা কোথায়? ক্রেডিটটা হচ্ছে এই যে গোগলের, ধরা যাক আমি একটা কিছু উদাহরণ দিচ্ছি, যে তিনি উপন্যাসের ক্ষেত্রে তার যে মহৎ অবদান সেটা হচ্ছে ডেড সোলস। ডেড সোলস হচ্ছে যাকে বলছে যে সে সময় রাশিয়ার শ্রেষ্ঠ লিটারারি ক্রিটিক বেলিনস্কি, তিনি বলছেন যে ভিসারিয়ন বেলিনস্কি বলছেন যে আমাদের জাতীয় মহাকাব্য ডেড সোলস কে বলছেন। হ্যাঁ, মানে রাশিয়ানরা এতদিনে যেন নিজেদের সার্ভান্তিসকে পেলেন, এতদিনে যেন নিজের ডন কুইকসার্টকে, ডন কিহোতেকে পেলেন গোগলের ডেড সোলস এর মধ্য দিয়ে। একটা লোক, সে ভূমিদাসদের যে মৃত আত্মা, ভূমিদাসরা যেসব ভূমিদাস মারা গেছে কিন্তু যারা সরকারি তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, সেই মৃত আত্মাদের কিনে বেড়ায়। এই কিনে বেড়ানোর সূত্রে সে গোটা রাশিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এবং গোটা তার চোখ দিয়ে, তার মধ্য দিয়ে আমরা গোটা রাশিয়াকে চিনছি। এইরকম একটা বিষয় মানে কল্পনাতীত, যে একটা চিচিকভ যে গল্প উপন্যাসের যে নায়ক, তার চোখ দিয়ে গোগল গোটা রাশিয়াকে আমাদের চেনাচ্ছেন যে রাশিয়া কি, জারের রাশিয়া আসলে কি। আমরা ভয়ে আতঙ্কে শিউরে উঠছি সেই ফিউডাল রাশিয়া, তার চেহারা দেখে, তার যে সামন্ততান্ত্রিক, তার যে স্বৈরতান্ত্রিক যে চেহারা দেখে আমরা ভয়ে শিউরে উঠছি। এই হচ্ছে গোগল। সেই গোগল যখন ছোট গল্প লিখছেন, ছোট গল্পেও তিনি হচ্ছেন মাস্টার। সেই ছোট গল্পে তিনি একদিকে যেরকম মানে মোপাসার গুরু, আরেকদিকে তিনি কাফকার গুরু। মানে তার লেখার মধ্যে তিনি রিডল, তার লেখার মধ্যে সুপার ন্যাচারাল এলিমেন্ট, তার লেখার মধ্যে ফোক এলিমেন্ট, তিনি সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছেন। ইউক্রেনের গ্রাম থেকে উঠে আসা গোগল, তাই তিনি নিজের চোখে গ্রাম দেখেছেন লোক কাহিনী, অজস্র লোক কাহিনী শুনতে শুনতে তিনি বড় হয়েছেন। সেই সব লোক কাহিনী, সেই সব অতিলৌকিক কাহিনী, সেইগুলোকে তিনি মিশিয়ে দিলেন তার আধুনিক চেতনার সাথে। ফলে তার গল্পগুলো হয়ে উঠলো একটা অদ্ভুত, উদ্ভট, অ্যাবসার্ড সমস্ত লেখা। নাক, নোজ, পোর্ট্রেট, ওভারকোট। যে ওভারকোট সম্পর্কে দস্তয়েভস্কি বললেন যে আমরা সবাই জন্মেছি গোগলের ওভারকোটের পকেট থেকে। তো গোগল একটা বিস্ময়কর ব্যাপার। নাটকে তিনি লিখলেন দ্য গভর্নমেন্ট ইন্সপেক্টর। আমরা গভর্নমেন্ট ইন্সপেক্টর পড়তে পড়তে আমরা রবীন্দ্রনাথের নাটকগুলো মনে পড়ে স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো। একটা শহরে সবাই অপেক্ষা করছে যে কখন গভর্নমেন্ট ইন্সপেক্টর আসবে। তার ভয়ে সবাই ভালো হওয়ার চেষ্টা করছে, এবং ভালো হতে গিয়ে তারা মানে ভালো হতে গিয়ে তারা তাদের যে দুর্নীতি, তাদের যে মিথ্যাচার, তাদের যে ভ্রষ্টাচার, সেগুলো উঠে আসছে, সারফেসে উঠে আসছে। এই হচ্ছে গোগল। হ্যাঁ, তো ফলে
গোগোল একটা বিস্ময়কর ব্যাপার না। নিকোলাই গোগোলকে আমি রাশিয়ার শ্রেষ্ঠ ঔপন্যাসিক মনে করি না, নিকোলাই গোগোলকে পৃথিবীর শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের একজন মনে করি। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের একজন হচ্ছে নিকোলাই গোগোল। রাশিয়ার শ্রেষ্ঠ ঔপন্যাসিককে বলাটাই খুব ডিফিকাল্ট। আপনি কেউ বলবো দস্তয়েভস্কি, কেউ বলবে তলস্টয়। এবার দস্তয়েভস্কি বা তলস্টয়কে গিয়ে আমি যদি জিজ্ঞেস করতাম, তাহলে ওরা উত্তর দিত যে আমাদের রাশিয়ার শ্রেষ্ঠ ঔপন্যাসিক হচ্ছে নিকোলাই গোগোল। এবার আপনি কি বলবেন গোগোলকে? কারণ দস্তয়েভস্কি বলেছেন আমরা সবাই বেরিয়েছি গোগোলের ওভারকোটের পকেট থেকে। টলস্টয়, দস্তয়েভস্কি, চেকভ থেকে তুর্গেনেভ থেকে শুরু করে সবাই স্বীকার করে গেছে যে আমাদের জন্ম হচ্ছে গোগোল এবং পুশকিন থেকে। তো সুতরাং এখানে তো কিছু বলার নেই। আপনি তো বাবাকে অস্বীকার করে ছেলের কাছে কি আমরা কিভাবে যাবো আর কি। তো যাই হোক, তো ফলে পুশকিন এবং গোগোল এই দুজন হচ্ছে দুই মহত্তম প্রতিভা। এদের সঙ্গে যাদের নিয়ে আমাদের এখানে একটু কম আলোচনা হয়েছে, কিন্তু তারাও কিন্তু মানে সাবলাইম ট্যালেন্টস। যেমন পুশকিনের পাশাপাশি যিনি মহৎ কবি একজন সেই সময়কার, তিনি হচ্ছেন মিখাইল লেরমন্তভ। এই মিখাইল লেরমন্তভ পরবর্তীকালে বরিস পাস্তারনেকের মতোই জীবনে একটি উপন্যাস লিখেছেন, কিন্তু এই উপন্যাসটা একটা যুগান্তকারী উপন্যাস। মানে অ্যালবেয়ার কামু থেকে শুরু করে ইনমার বার্গম্যান পর্যন্ত সবাই একবারে কাত হয়ে গেছে এই উপন্যাসটা পড়ে। এই উপন্যাসটা হচ্ছে আ হিরো অফ আওয়ার টাইম, যার বাংলা হয়েছে আমাদের সময়কার নায়ক বলে। এই উপন্যাসটার যে নায়ক, সে নায়কের মধ্য দিয়ে সে নায়ক একের পর এক মানে সেই নায়ক একটা এমন একটা জীবন চায়, সে জীবনকে আঁকড়ে ধরতে চায়, কিন্তু যত আঁকড়ে ধরতে চায় সে প্রেমের মধ্য দিয়ে, সে যৌনতার মধ্য দিয়ে, সে প্রতারণার মধ্য দিয়ে, সে জোচ্চুরির মধ্য দিয়ে সে জীবনকে আঁকড়ে ধরতে চায়, কিন্তু সে যত আঁকড়ে ধরতে চায় তার হাত থেকে জীবন যেন তত ফসকে যায়। এই নায়কের যে মানে মধ্য দিয়ে সেই সময় রুশ মানে জার শাসিত রাশিয়ার যে অন্ধকার যে দিক, ডেড সোলস এর পরে আরেক ভাবে মানে ডেড সোলসে উনি দেখিয়েছিলেন একটা যেন একটা এনসাইক্লোপিডিক একটা গ্যালারি দেখিয়েছিলেন, আর এখানে উনি দেখালেন একজন ব্যক্তি মানুষের মধ্য দিয়ে, ইন্ডিভিজুয়ালের মধ্য দিয়ে, একটা নিঃসঙ্গ মানুষের মধ্য দিয়ে। যে কারণে পরবর্তীকালে এক্সিস্টেন্সিয়ালিজমের সময় কামু থেকে বার্গম্যান সবাই এতখানি ইমপ্রেসড হয়েছিলেন লেরমন্তভের লেখা পড়ে। আরেকজন ছিলেন, তিনি খুব মানে এরা সকলেই মানে এত বড় প্রতিভা যে মানে আমরা আমাদের সাধারণ নিরিখে মানে চিন্তাই করতে পারি না। আরেকজন ছিলেন, কাউকে বাদ দেওয়া যাবে না, কারুর কথাই বাদ দেওয়া যাবে না এখানে। হ্যাঁ, এরা মানে আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন ইভান গনচারভ। ইভান গনচারভ সম্পর্কে একটা চিঠিতে আন্তান চেকভ বলছেন যে আমার থেকে 10 গুণ বড় লেখক। ইভান গনচারভের একটা বই আছে ওবলামভ বলে। একটা লোক সারাদিন ঘুমায়, তার আর কোনো কাজ নেই, সারাদিন ভাবে সে অনেক অনেক কাজ করবে, কিন্তু কোনো কাজ সে করতে পারে না, সে সারাদিন ঘুমায়। এটা অসাধারণ লেখা, কারণ সেই সময় মানে রাশিয়া কেঁপে গেছিল এই লেখা পড়ে, কারণ তাদের মনে হয়েছিল যে গোটা রাশিয়াই তো এই ওবলামভের অবস্থা, গোটা রাশিয়া ঘুমোচ্ছে, মানে তাদের অনেক কিছু করার আছে কিন্তু তারা কিছুই করছে না, গোটা রাশিয়াটাই যেন ওবলামভ। তো সুতরাং পুশকিন, গোগোল, লেরমন্তভ, গনচারভ এরা কি করলো না, এরা আস্তে আস্তে এদের প্রত্যেকের লেখার মধ্য দিয়ে মানে রাশিয়ান সাহিত্য, রুশ সাহিত্যের মহত্তম দুই লেখক টলস্টয় এবং দস্তয়েভস্কি, এদের আসার পথটা আস্তে আস্তে তৈরি হচ্ছিল। কিন্তু এদের যে রাস্তাটা, সেটা পুশকিন হোক কিংবা গোগোল হোক কিংবা গনচারভ হোক বা লেরমন্তভ হোক, এদের রাস্তাটা হচ্ছে একটু আয়রনি, শ্লেষ। মানে এরা শ্লেষের মধ্য দিয়ে নেগেটিভ দিকটা দেখিয়ে যেন মানুষকে বোঝাতে চাইছিলেন যে তাহলে জীবনের বা পজিটিভ দিকটা কি, এই পজিটিভ দিকটা কি, এইটা দেখানোর কাজ নিয়ে যিনি প্রথম এলেন। শুরু হলো রুশ গোল্ডেন এজের মূল সময়টা, তার কেন্দ্রীয় সময়, তার সেন্ট্রাল পিরিয়ডটা, সেইটা হচ্ছে তিনি হচ্ছেন ইভান সের্গেইভিচ তুর্গেনেভ, যার কথা এখানে লেখা আছে, ইভান সের্গেইভিচ তুর্গেনেভ। ইভান সের্গেইভিচ তুর্গেনেভ হচ্ছেন এই মধ্য পর্বের প্রথম গুরুত্বপূর্ণ মহৎ লেখক, একই সঙ্গে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে মহৎ লেখক। তুর্গেনেভ যেটা দেখাচ্ছিলেন সেটা হচ্ছে যে তুর্গেনেভের একটা খুব ভালো সম্পর্ক ছিল সেই সময় ফ্রান্সে, মানে আলোড়ন ফেলে দিয়েছেন হচ্ছে গুস্তাভ ফ্লাবেয়ার। গুস্তাভ ফ্লাবেয়ারের মাদাম বোভারি। মাদাম বোভারি মানে সেই সময় ফ্রান্সে সেখানে বাস্তববাদের সূচনা হয়েছে, রিয়েলিজমের সূচনা হয়েছে। তো ফ্লাবেয়ারের সাথে তুর্গেনেভের খুব খুব ভালো সম্পর্ক ছিল, এবং তুর্গেনেভ ভীষণ একটা মনে করতেন যে পশ্চিম ইউরোপ সব ব্যাপারে এগিয়ে যাচ্ছে, রাশিয়া
পিছিয়ে যাচ্ছে। এবং আমাদের প্রকৃত নায়কদের খুঁজে বার করতে হবে, প্রকৃত নায়ক, ইতিহাসের নায়ক, যারা এসে রাশিয়ার হাল ধরবে এবং রাশিয়াকে একটা মানে রাশিয়াকে তার ভবিষ্যতের দিশা দেখাবে। এবং যে কারণে দেখা যায়, এবং তুর্গেনেভের ভবিষ্যৎবাণী কতটা অভ্রান্ত ছিল আমরা জানি, যে লেনিন যে রুশ বিপ্লবের যে মূল ক্ষেত্র যেটা প্রস্তুত করেছিলেন, তিনি কিন্তু পশ্চিম ইউরোপ থেকেই করেছিলেন। পশ্চিম ইউরোপ থেকেই একের পর এক ইস্তেহার প্রকাশ করে একের পর এক তাকে পুরোটা তৈরি করতে হয়েছিল বাইরে থেকে। ফলে তুর্গেনেভের প্রতিটা লেখায় বারবার এই প্রশ্নটা এসছে, তার যে তুর্গেনেভের লেখার কতগুলো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে প্রেম, আর একটা হচ্ছে তুর্গেনেভের নায়করা হচ্ছে ভীষণ র্যাডিক্যাল, মানে সেই সময়ের ভীষণ র্যাডিক্যাল তারা হচ্ছে সব নায়ক। সেটা তার অন দ্য ইভ, তার যে রুবিন, তার সবচেয়ে বিখ্যাত লেখা ফাদার অ্যান্ড সানস, যেটার বাংলা হয়েছে পিতা পুত্র বলে। তা এই লেখাগুলোই তিনি এমন একজন নায়ককে দেখালেন, যে নায়ক একজন রুশ নারীকে ভালোবাসছে, যে নায়ক একজন রুশ সয়েলকে ভালোবাসে, নিজের দেশকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তারপরেও সেই নায়ক একজন আউটসাইডার হিসেবে থেকে যাচ্ছে। তাকে গ্রহণ করার মতো ক্ষমতা রাশিয়ার নেই। এটা রবীন্দ্রনাথে আমরা ভীষণভাবে পাই পরবর্তীকালে, যে কিভাবে আমরা আমাদের প্রকৃত নায়কদের চিনতে পারছি না, আমরা তাদের ভুল বুঝছি। যে রাশিয়া এখনো তৈরি নয়, রাশিয়া এখনো প্রস্তুত নয় তার প্রকৃত নায়ককে গ্রহণ করতে, তার প্রকৃত নায়ককে চিনতে। তার প্রকৃত নায়ক তার কাছে একজন আউটসাইডার। সে বিদেশে থাকে, সে বিদেশ থেকে আসছে, কখনো সে বিদেশি, কিন্তু সে তাকে একটি রুশ মেয়ে ভালোবাসছে, সেও রাশিয়াকে ভালোবাসছে, নারীর মধ্য দিয়ে নিজের দেশকে ভালোবাসছে। নারী প্রেম এবং দেশপ্রেম তার কাছে একাকার হয়ে যাচ্ছে। সুতরাং সে মানে তার এই যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু দেশ কিন্তু তার প্রতিদান দিতে পারছে না, কারণ দেশ অনেক পিছিয়ে আছে, তার চিন্তা ভাবনাকে দেশ গ্রহণ করতে পারছে না। এইটা তুর্গেনেভের লেখায় বারবার আসছে। তুর্গেনেভের পরে অবশ্যই যে দুজন এলেন, সে দুজনের নাম হচ্ছে, একজন ফিওদর দস্তয়েভস্কি, একজন হচ্ছেন লেভ টলস্টয়। আমরা জানি যে এই দুজন সম্পর্কে, দস্তয়েভস্কি এবং টলস্টয় সম্পর্কে, যে পৃথিবীর ইতিহাসে এত আলোচিত, এত চর্চিত, পৃথিবীর আর কোনো দেশের কোনো ভাষার উপন্যাসিক হননি যেভাবে চর্চিত হয়েছেন দস্তয়েভস্কি এবং টলস্টয়। মানে একদল বলে যে পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক হচ্ছেন দস্তয়েভস্কি, আরেক দল বলেন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক হচ্ছে টলস্টয়। দস্তয়েভস্কি হচ্ছেন একটা এনিগমা, পৃথিবীর সাহিত্যে দস্তয়েভস্কি হচ্ছে একটা এনিগমা। দস্তয়েভস্কি সম্পর্কে আমি কি বলবো, দস্তয়েভস্কি সম্পর্কে এইটুকু সময় কিছুই আমি বলতে পারবো না। দস্তয়েভস্কির জীবনের দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে তার প্রথম জীবন, তারপরে তিনি সাইবেরিয়া চলে যান। সাইবেরিয়া থেকে যখন ফিরে আসেন, তখন তার ফিরে এসে তিনি তার জীবনের শ্রেষ্ঠ উপন্যাসগুলো লেখেন। প্রথম জীবনে দস্তয়েভস্কি যখন লিখছেন, তখন দস্তয়েভস্কির লেখার মূল বিষয় ছিল হচ্ছে মানুষের মন, প্রেম, মূলত নরনারীর প্রেম এবং মানুষের মনস্তত্ত্ব। দস্তয়েভস্কির কাছে মূল জায়গা হচ্ছে মনস্তত্ত্ব। পরবর্তীকালে দস্তয়েভস্কি যখন লিখছেন তার জীবনের সেরা কাজগুলো, প্রথম লিখলেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, তারপরে লিখলেন ইডিয়েট, তারপরে লিখলেন ডেমন্স, তারপরে লিখলেন ব্রাদার্স কারামাজভ। এই সবগুলোতেই দস্তয়েভস্কির উপন্যাসের মূল বিষয়টা হচ্ছে পাপ এবং পুণ্যের দ্বন্দ্ব, ঈশ্বর এবং শয়তানের দ্বন্দ্ব। এবং দস্তয়েভস্কি এমন একজন নায়ককে সৃষ্টি করলেন, তাকে সৃষ্টি করলেন যীশু খ্রিস্টের আদলে। তাকে তিনি বললেন ক্রাইস্ট ফিগার, যাকে বলে ক্রুসিফায়ার লাভার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানবতার জন্য বলি প্রদত্ত প্রেমিক। এরকম একজন নায়ককে তিনি তৈরি করলেন। এই যে ক্রাইস্ট ফিগার, এই যে ক্রুসিফায়ার লাভার অফ ম্যানকাইন্ড, এ কি করে না, এ প্রথমে ক্রাইম এন্ড পানিশমেন্টে যেটা হচ্ছে, যে সেটা হচ্ছে সে পাপ করছে, সে খুন করছে একটা, এবং তারপরে সে প্রায়শ্চিত্ত করছে। প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে সে আবার নিজের পাপের ক্ষতিপূরণ করছে। এটা হচ্ছে ক্রাইম এন্ড পানিশমেন্ট। ইডিয়েট হচ্ছে এমন একটা উপন্যাস, যে উপন্যাসে দস্তয়েভস্কি দেখালেন ঈশ্বর কি, এমন একজন মানুষকে তিনি দেখালেন, পজিটিভ গুডম্যান। তার যে নায়ক প্রিন্স মিশকিন, সেই নায়ক, এবং সে হচ্ছে অ্যাবসলিউটলি খ্রিস্ট চরিত্র আর কি, অ্যাবসলিউটলি খ্রিস্ট চরিত্র, মানে খ্রিস্টের মতোই সে হচ্ছে একজন ইনোসেন্ট মানুষ। মানে পৃথিবীতে এত নিষ্পাপ, এত সৎ মানুষ আর হয় না। একটা পাপ পূর্ণ
কলঙ্কিত পৃথিবীতে যদি একজন নিষ্পাপ মানুষের আবির্ভাব হয়, তার পরিণতি কি হতে পারে সেটা দেখালেন দস্তয়েভস্কি দ্য ইডিয়ট উপন্যাসে। ডেমন্স উপন্যাসে তিনি দেখালেন যে এই পাপপূর্ণ একটা পৃথিবীতে যদি একটা শয়তানের আবির্ভাব হয়, সেই শয়তানের কর্মকাণ্ড কি হতে পারে সেটা তিনি দেখালেন হচ্ছে ডেমন্স উপন্যাসে। মানে এটা হচ্ছে থিসিস অ্যান্টিথিসিস, ইডিয়টের পুরো অ্যান্টিথিসিস হচ্ছে ডেমন্স। এখানে ঈশ্বর, এখানে শয়তান। আর দ্য ব্রাদার্স কারামাজভ হচ্ছে সিনথেসিস, মানে এটা যদি থিসিস হয়, এটা যদি অ্যান্টিথিসিস হয়, তাহলে ব্রাদার্স কারামাজভ হচ্ছে সিনথেসিস, যেখানে তিনি আবার পাপ পুণ্যের দ্বন্দ্বটাকে দেখালেন, যেখানে পাপকেও দেখালেন, যেখানে পুণ্যকেও দেখালেন, এবং যেখানে শেষ পর্যন্ত মানুষের আধ্যাত্মিক উত্তরণকে দেখালেন। এটা হচ্ছে ব্রাদার্স কারামাজভ, তার জীবনের মহত্তম কীর্তি। দস্তয়েভস্কি নিয়ে কিছু বলার নেই, মানে দস্তয়েভস্কি সম্পর্কে জিদ বলছে যে তার রেমব্রার সাথে তুলনা করছে। আইনস্টাইন বলছেন যদি ফিজিক্স শিখতে চাও তাহলে দস্তয়েভস্কি পড়ো। গুলমালোহর বলছে যদি মিউজিক বুঝতে চাও তাহলে দস্তয়েভস্কি পড়ো। নিৎসে বলছেন যে যদি কোনো সাইকোলজিস্টের কাছ থেকে আমি কিছু শিখে থাকি তবে তিনি হচ্ছেন দস্তয়েভস্কি। সুতরাং দস্তয়েভস্কি হচ্ছে বিশ্বের একটা অষ্টম আশ্চর্য, মানে সলজেনিসিন বলছেন। তো ফলে দস্তয়েভস্কি হচ্ছে মানে পরবর্তীকালে কাফকা, প্রুস্ট, জয়েস, টমাস মান, কামু, সার্ট, পৃথিবীর সমস্ত ফকনার, পৃথিবীর সমস্ত বড় বড় লেখক তারা দস্তয়েভস্কির কাছে ঋণ স্বীকার করেছেন, বলেছেন যে উনি হচ্ছেন আমাদের গুরু। অদ্রে জিদ দস্তয়েভস্কিকে নিয়ে তার একটা জীবনী লিখেছেন তিনি আমার মেন্টর, আমার গুরু, আমার সাহিত্যাচার্য। তো সুতরাং দস্তয়েভস্কি হচ্ছে, এই দস্তয়েভস্কির এবার 200 বছর এই বছরটা। ফলে এক সেকেন্ড, আমি একটা ফেসবুক লাইভে আছি সুমনাদি, তো ফলে এখন এইটা হচ্ছে ব্যাপার যে দস্তয়েভস্কি হচ্ছেন এইরকম একটা ব্যাপার। এর পাশাপাশি এলেন হচ্ছে টলস্টয়। দস্তয়েভস্কি সম্পর্কে দস্তয়েভস্কির ক্ষেত্রে যদি প্রধান ব্যাপার হয় যে মানুষের আমি কি বলে যাব? হ্যাঁ স্যার, বলুন বলুন। মানে বলছি যে আমি কি এতটা ডিটেলসে বলবো না আর একটু সংক্ষেপে বলবো, কোনটা সুবিধা হবে? না, আমাদের তো সময়ের জন্য কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, আপনি বলুন। আচ্ছা, দস্তয়েভস্কির ক্ষেত্রে মূল ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে মানুষের মন। দস্তয়েভস্কির ক্ষেত্রে মূল ব্যাপারটা হচ্ছে যেটা ভার্জিনিয়া উলফ বলেছিলেন যে দস্তয়েভস্কির ক্ষেত্রে আমরা কোনো রক্ত মাংসের চরিত্র পাই না, সেখানে সবই হচ্ছে আত্মা। সেখানে যে চরিত্রগুলো তারা হচ্ছে আসলে মানুষের আত্মা, তাদের আত্মা কথা বলে, আত্মা ইন্টারাকশনে যায়। এটা নিয়ে অনেক কিছু বলার আছে, এত কিছু বলার এখন সময় নেই। মিখাইল বাখতিনের তত্ত্ব আছে, যে যেখানে মিখাইল বাখতিন বলছেন যে সেখানে বাখতিনের অনেকগুলো বক্তব্য আছে দস্তয়েভস্কিকে নিয়ে। এর ফলে যেমন প্রধান বক্তব্যটা হচ্ছে পলিফোনি, আরো অনেক কিছু, যাই হোক মানে সেগুলো অনেক 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 তথ্য। আমার অরিন্দ্রজিতের কাছে এই প্রসঙ্গে একটা কথাই বলার যে এই অবগাহন পত্রিকার পক্ষ থেকে আধুনিক সাহিত্য তত্ত্ব নিয়ে যে একটা সিরিজ বা পর্ব করার কথা ভাবা হচ্ছে, সেখানে যদি একদিন এই বিষয়টা নিয়ে আমরা রাহুল স্যারের কাছ থেকে আলাদা করে শুনি, তাহলে আমার মনে হয় এই অবগাহনের যারা দর্শক আছেন তারা সত্যিই খুব উপকৃত হবেন। স্পেসিফিক ভাবে আমি বলতে চাইছি এই অংশটা, এই যে বাখতিনের কথা তিনি বলছেন বা এই যে রুশ ফর্মালিজমের কথা, সেই বিষয়গুলো নিয়ে যদি একদিন আলোচনা করা যায়, আমার মনে হয় দর্শকরা আলাদাভাবে খুবই উপকৃত বোধ করবে। হ্যাঁ স্যার, আপনি বলুন। ধন্যবাদ ধন্যবাদ। তো এবার দস্তয়েভস্কির কাছে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের মন, সেখানে টলস্টয়ের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে সমাজ, এবং সমাজের যে ইউনিট, সেই ইউনিট হিসেবে তিনি বারবার ধরছেন যেটা, সেটা হচ্ছে ফ্যামিলিকে, পরিবার। ফলে টলস্টয়ের লেখায় কিন্তু ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। টলস্টয়ের প্রধান যে 3টি উপন্যাস, প্রথম উপন্যাস হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, যেটা তিনি মাত্র 35 বছর বয়সে লিখতে শুরু করেছিলেন। তার বিষয় হচ্ছে নেপোলিয়ন, 1812 সালে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে, সেই সময় ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে একই সঙ্গে তিনি দেখাচ্ছেন যুদ্ধ, একই সঙ্গে তিনি দেখাচ্ছেন পরিবার, একই সঙ্গে পরিবার দেখাচ্ছেন, একই সঙ্গে রাষ্ট্রকে দেখাচ্ছেন। হ্যাঁ, রাষ্ট্র এবং পরিবারের একটা বিরাট একটা মহাকাব্যিক ক্যানভাসে তিনি তার ছবি দেখাচ্ছেন হচ্ছে ওয়ার অ্যান্ড পিসে। আন্না ক্যারেনিনা, সেখানেও মূল বিষয়টা হচ্ছে সমাজ,
সেখানেও মূল বিষয়টা হচ্ছে পরিবার, সেখানেও মূল বিষয় হচ্ছে নরনারীর সম্পর্ক। আবার যখন রেজারেকশন হচ্ছে, সেখানে হচ্ছে মূলত ব্যক্তি, যে একজন, সেখানে টলস্টয় অনেক বেশি ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র বা পরিবার থেকে অনেক বেশি ব্যক্তির কাছে ফিরে এসেছেন। তার মূল জায়গাটা হচ্ছে নরনারীর সম্পর্ক, পাপ এবং পুণ্যের সম্পর্ক, যেখানে একজন মানুষ পাপ করে এবং সে প্রায়শ্চিত্তের মধ্যে দিয়ে একটা ক্রাইম এন্ড পানিশমেন্টের মতো যা রেজারেকশন হয়, সে রেজারেক্টেড হয়। এবং ট্রিটমেন্টটা অবভিয়াসলি আলাদা, কারণ টলস্টয়ের ক্ষেত্রে আমরা অনেক রিয়েলিস্টিক ডেসক্রিপশন পাই, যেটা দস্তয়েভস্কির ক্ষেত্রে পাই না। দস্তয়েভস্কির ক্ষেত্রে ডায়ালগ মুখ্য, সেখানে ডেসক্রিপশন নয়। টলস্টয়ের ক্ষেত্রে ডেসক্রিপশন অনেক বেশি মুখ্য। তো টলস্টয় একটা বিরাট ব্যাপার, মানে টলস্টয়কে তো মানে বিভিন্ন কি আহ, মানে টলস্টয় লেখা পড়লে বোঝা যায় যে সেটা এমন একটা মহাকাব্য, যে মানে প্রত্যেকটাই আলাদা আলাদা মহাকাব্য, যে তার মধ্যে মানুষের সম্পর্ক, মানুষের জীবন সম্পর্কে প্রায় সবকিছু রয়েছে। মানে তার মধ্যে এমন কিছু বাকি নেই যে আমাদের জীবনে নেই, আমাদের সম্পর্কের মধ্যে নেই। টলস্টয় এত বহুব্যাপ্ত একটা ব্যাপার আর কি। তো দস্তয়েভস্কি এবং টলস্টয় হচ্ছে বিশ্ব সাহিত্যের এভারেস্ট আর গডউইন অস্টিন, ফলে এদেরকে নিয়ে আলাদা করে এদের নিয়ে অনেক আলোচনা হয়েছে। যে প্রশ্নটা একটু আগে এসেছিল সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মিখাইল সালতিকভ নিয়ে একটু বলুন। এখানে মিখাইল সালতিকভ বললে ভূভারতে তো বটেই, বিশ্ব ব্রহ্মাণ্ডেও কেউ চিনতে পারবে না যে মিখাইল সালতিকভ কে। আসলে মিখাইল সালতিকভ, তার অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে, তাকে যে নামে সবাই চেনে সেটা হচ্ছে মিখাইল সলতাইকভ শেদ্রিন। শেদ্রিন, শেদ্রিন কথাটা বলতে হবে। শেদ্রিন হচ্ছে দস্তয়েভস্কি এবং টলস্টয়ের কন্টেম্পোরারি। এবার শুধু কন্টেম্পোরারি নন, শেদ্রিন হচ্ছেন মানে প্রায় মানে আমাদের পড়াতে গিয়ে শিবাজী বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একবার বলেছিলেন যে এখন রাশিয়ানরা, রুশরা মনে করে যে শেদ্রিন হচ্ছে প্রায় দস্তয়েভস্কি টলস্টয়ের সমকক্ষ লেখক, অবিস্মরণীয় লেখক শেদ্রিন। মানে শেদ্রিনকে একমাত্র রাখা যায় হচ্ছে গোগলের পাশে। শেদ্রিন হচ্ছে মূলত স্যাটারিস্ট, এবং তার সব থেকে বিখ্যাত লেখা, সেটা বাংলায় অনুবাদ হয়েছে, দ্য গোলভ লভস। সেটা গত লাস্ট যে বইমেলাটায় আমরা গেছিলাম 2019 সালে, সেখানেও আমি দেখেছি গোলভ লভস, না 2020 সালে, সেখানে গোলভ লভস এর বাংলা ট্রান্সলেশন হয়েছে, আমি দেখেছি। তার ইংরেজি, আমি ইংরেজিটাই পড়েছি, এবং গোলভ লভস নিয়ে আমার একটা দীর্ঘ লেখাও আছে। গোলভ লভস হচ্ছে অনেকটা দস্তয়েভস্কিয়ান দিয়ে বিষয়, যে বা গোগল মানে সেখানে হচ্ছে ইভিল, হোয়াট ইজ ইভিল, সেইটা খোঁজা। যে হোয়াট ইজ ইভিল, আমরা দেখছি রাশিয়ান লেখকরা কিন্তু বারবার খুঁজছেন ইভিল কি, ইভিল কিভাবে কিভাবে কাজ করে, কিভাবে সমাজে, কিভাবে রাষ্ট্রে, কিভাবে পরিবারে, কিভাবে সম্পর্কের মধ্যে শয়তান কিভাবে, অশুভ শক্তি কিভাবে ক্রিয়াশীল থাকে। এটা আমরা দেখছি সলতাইকভ শেদ্রিনের মধ্যে। সলতাইকভ শেদ্রিনের গোলভ লভস, আরো তার একটা বিখ্যাত বই, সেটা হচ্ছে দ্য স্টোরি অফ দ্য টাউন। এই বইটা হচ্ছে গোগলের সঙ্গে তুলনীয়, মানে একটা শহরের কথা, কিন্তু একটা অ্যাবসার্ড লেখা, মানে একটা শহরে যে কি প্রচন্ড রকমের ম্যাডনেস, কি পাগলামি চলতে পারে, সেখানকার লোকগুলো কি পাগলের মতো আচরণ করতে পারে, শেদ্রিনের লেখা আমাদের মনে করিয়ে দেয় গোগলকে। আরেকজনকে প্রায় এদের সমকক্ষ মনে করা হয়, তিনি হচ্ছেন নিকোলাই লেসকভ। এই নিকোলাই লেসকভ একজন বিরাট লেখক ছিলেন। নিকোলাই লেসকভের 1962 সালে নিকোলাই লেসকভের যেটা সবচেয়ে নাম করা নভেলা, লেডি ম্যাকবেথ অফ মৎসেনসেক বলে আর কি, সেটা নিয়ে আন্দ্রে ভাইদা একটা ফিল্ম করেছিলেন। সেটা দারুণ সিনেমা। লেডি লেফটি বলে একটা নভেলা আছে, এবং অনেকগুলো বই আছে লেসকভের, যেগুলো মানে রাশিয়ানরা বলে যে যদি রাশিয়াকে চিনতে চাও, যদি সাহিত্যের জন্য দস্তয়েভস্কি টলস্টয় হচ্ছে আমাদের মহত্তম প্রতিভা, কিন্তু যদি রাশিয়াকে চিনতে চাও, তাহলে রাশিয়াকে চিনতে গেলে তোমাকে পড়তে হবে লেসকভ। রাশিয়াকে তুমি চিনতে পারবে লেসকভকে পড়লে। হ্যাঁ, যে এটা হচ্ছে লেসকভ। আর সেই সময় আরেকজন খুব উল্লেখযোগ্য আছে স্বর্ণযুগের, তিনি হচ্ছেন আলেক্সেই পিসেমস্কি। সেই আলেক্সেই পিসেমস্কি সে সময় প্রায় এদের সমকক্ষই ছিলেন আর কি, তার এত নাম ছিল। তার 1000 সোলস বলে একটা উপন্যাস আছে, সেটা খুব বিখ্যাত উপন্যাস। এরা সকলেই যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা, তারা যেন একটা পিসেমস্কি বা শেদ্রিনের মধ্যে, আমি বলবো যে এরা হচ্ছে অনেকটা গোগলের বা লেসকভের মধ্যে, এরা হচ্ছে অনেকটা গোগল বা পুশকিন বা এদেরই উত্তরাধিকার, কারণ এরা অনেকটা শ্লেষের মধ্যে দিয়ে দেখাচ্ছেন জীবনের নেগেটিভ দিকটা দেখিয়ে তারা পজিটিভ দিকটা দেখানোর চেষ্টা করছেন। কিন্তু মূল যে দুজন দস্তয়েভস্কি এবং টলস্টয়, তারা কিন্তু একই সঙ্গে পজিটিভ এবং একই সঙ্গে নেগেটিভ দিক দুটোই দেখাচ্ছেন, মানে নেগেটিভ দিকটাও দেখাচ্ছেন, পজিটিভ দিকটাও দেখাচ্ছেন।
এই দুজন যখন লেখালেখি করছেন তখন রাশিয়ার ইতিহাসে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে 1861 সালে রাশিয়ায় ভূমিদাস প্রথা অবলুপ্ত হয়েছে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে দলে দলে কৃষকেরা তারা শহরে চলে আসতে থাকে, শহরগুলোতে কলকারখানা তৈরি হতে থাকে এবং সেখানে শ্রমিকরা রাশিয়াতে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং শ্রমিকদের যে সারা রাশিয়া জুড়ে রেল লাইন তৈরি হতে থাকে। আনা ক্যারেনিনা শুরু হচ্ছে, আনা ক্যারেনিনা ইনফ্যাক্ট শেষ হচ্ছে এবং শুরুও হচ্ছে রেল লাইন স্টেশনে আসছে এবং মানে শেষ হচ্ছে আন্না যে সুইসাইড করছে রেল লাইনে, সেটা হচ্ছে রেল লাইন খুব গুরুত্বপূর্ণ হয়ে হচ্ছে আনা ক্যারেনিনায় এবং সেখানে হচ্ছে ইন্ডাস্ট্রি শিল্প যে খুব গুরুত্বপূর্ণ হয়ে হচ্ছে, শ্রমিক লেবার ক্লাস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং দেখা যাচ্ছে যে পরবর্তীকালে যে যখন গোল্ডেন এজ যে যখন ইয়ে হয়ে যাচ্ছে, গোল্ডেন এজের যে যে অবক্ষয়ের পর্ব যেটাকে আমরা বলি, সেই পর্বে সব থেকে বিখ্যাত লেখক আমরা সবাই জানি, তিনি হচ্ছেন আন্তন চেকভ। আন্তন চেকভ হচ্ছেন ছোট গল্পের হচ্ছে মাস্টার। মানে আন্তন চেকভের লেখার মধ্যে এই অবক্ষয়, এই বিষাদ, এই বিষণ্ণতা এটা উঠে এসছে। চেরি অর্চার্ড তিনি দেখাচ্ছেন যে কিভাবে সামন্ত মানে সামন্ততান্ত্রিক শ্রেণীর হাত থেকে পুরো ক্ষমতাটা চলে যাচ্ছে পুঁজিপতি শ্রেণীর হাতে, ক্যাপিটালিস্টদের হাতে। তিনি দেখাচ্ছেন বুর্জোয়ারা কিভাবে শক্তিশালী হয়ে উঠছে, পুঁজিপতিরা কিভাবে শক্তিশালী হয়ে উঠছে, কিভাবে শ্রমিকদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে। সেইটা চেকভের লেখায় প্রথম আমরা কিছুটা দেখলাম। চেকভের লেখার মধ্যে সাংঘাতিক রকম ভাবে এসছে মানুষের কথা, মানুষের সম্পর্কের কথা, নরনারী প্রেমের কথা। এবং যেখানে দেখাচ্ছে যে চেকভ বলছেন যে আমি দেখাতে চাই যে দেখো যে তোমরা কি ভয়ানক বিষণ্ণ বিমর্ষ বিপন্ন জীবনযাপন করছো, তোমরা নিজেরা নিজেদের আয়নার সামনে দাঁড়াও, সেই আয়না ধরছি আমি তোমাদের সামনে, আমার সাহিত্য সেই আয়না। এই হচ্ছে আন্তন চেকভ। কিন্তু পরবর্তীকালে এটা সাংঘাতিক ভাবে যা লেখা এলো, তিনি লেবার ক্লাসের সমস্যা যেটা তিনি দেখালেন, তিনি হচ্ছে ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কি দেখালেন হচ্ছে মাদার উপন্যাসে। মাদার উপন্যাস আমরা রুশ বিপ্লবের কাছাকাছি সময় চলে এসেছি এবং যদিও গোর্কির শ্রেষ্ঠ কাজ মাদার নয়, গোর্কির শ্রেষ্ঠ কাজ হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ তিনটি উপন্যাস। এই শ্রেষ্ঠ মানে শেষ তিনটি উপন্যাস নিয়ে আমি পরে বলবো। তবে তার অটোবায়োগ্রাফিটা ওই সময় লেখা হচ্ছে যে মাই চাইল্ডহুড, তারপরে যে যেগুলো তিনটে পার্ট, পৃথিবীর পথে, পৃথিবীর ছেলেবেলায়, এই 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 যে তিনটে পার্ট আর কি, যে এটা হচ্ছে গোর্কির খুব গুরুত্বপূর্ণ সে সময়কার কাজ। আর সে সময় আরেকজন ছিলেন তিনি খুব গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন ভ্লাদিমির কোরোলেনকো। সে হচ্ছে একদম গোর্কির কন্টেম্পোরারি। তার একটা বিখ্যাত বই আছে দ্য ব্লাইন্ড মিউজিশিয়ান বলে। যাই হোক, তাহলে গোর্কি, চেকভ, গোর্কি, কোরোলেনকো এই তিনজন হচ্ছে বলা যায় গোল্ডেন এজটা শেষ হয়ে যাচ্ছে এইরকম একটা সময়। এই হচ্ছে মোটামুটি গোল্ডেন এজের সামগ্রিক চেহারা যেটা আমি দিলাম, যে 19 শতকের রুশ সাহিত্য। এইবার আমরা 20 শতকে খানিকটা ছুঁয়ে যেতে পারি, যে তোমরা যে প্রশ্নগুলো করছিলে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি আর কি। ঠিকই ঠিকই। ধন্যবাদ স্যার আপনাকে। এই যে অংশটা আপনি এতক্ষণ আমাদের সামনে তুলে ধরলেন, আমার মনে হয় এতক্ষণ ধরে আমাদের যারা দর্শক তাদের মনের কৌতূহল অনেকটাই এইবার বোধহয় মেটানো সম্ভব হয়েছে। এবং আপনার কথা এতক্ষণ ধরে শুনছিলাম এবং আমার মনে হয় আপনিও আমার সঙ্গে একমত হবেন যে 19 শতকের রুশ সাহিত্য যেটা, সেই ধারাটাকে এভাবে এত সংক্ষেপে বলা সম্ভব নয়। আপনি যখন এই বিষয়গুলো ছুঁয়ে যাচ্ছিলেন, যাদের সাহিত্যিকদের কথা বা তাদের যেগুলো বলতে গেলে একদম মাস্টারপিস যেগুলো, সেইগুলোর কথা, তখন আমার নিজের মনেও অনেক প্রশ্ন আসছিল যে এই যেমন যখন ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের কথা আপনি বলছিলেন কিংবা ওয়ার অ্যান্ড পিসের কথা বলছিলেন, আমার খুব মনে পড়ছিল সেই আমার ছাত্র জীবনের কথা। আপনি নিজেও সেই সময় ছিলেন, আপনি জানেন আমরা সেই সময় আমরা কিছুদিন আগেই তাকে হারিয়েছি, আমাদের শ্রদ্ধেয় দেবেশ রায়, কথা সাহিত্যিক দেবেশ রায়। দেবেশ স্যারের সঙ্গে আপনার এই বিষয় নিয়ে দীর্ঘদিন অনেক আলোচনা হয়েছে, আপনারা তর্ক করেছেন, আপনারা আলোচনা করেছেন এই বিষয়গুলো নিয়ে। এবং আমার মনে পড়ছে যে আমরা অবাক হয়েছিলাম দেবেশ স্যারের মুখে, যে দেবেশ স্যার কতবার ওয়ার এন্ড পিস পড়েছেন। কারণ এত বড় একটা উপন্যাস, হ্যাঁ, সেই উপন্যাসটা যে তিনি কতবার পড়েছেন তা আমরা তার মুখে শুনেই অবাক হয়ে গেছিলাম। তো আমার এটা মনে হয় যে 19 শতকের রুশ সাহিত্যকে এইভাবে এত সংক্ষেপে ধরাটা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। এবং বলতে গেলে এই আলোচনা থামবে না, এই আলোচনা চলতেই থাকবে, আরো চলতে থাকবে। তো
তো যাই হোক, কোথাও গিয়ে এখানে তো আমার একটা আমি একটা একটা শুধু পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে দস্তয়েভস্কি এবং টলস্টয় হুম, যে ওই সময় ওইরকম লেখা লিখেছেন, তার একটা বড় কারণ ছিল সেই সময় ইউরোপিয়ান লিটারেচার সামগ্রিকভাবে ভীষণ রিচ। তার ঠিক কারণ ঠিক তখন বালজাক লিখছেন এবং বালজাকে তখন মানি খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তখন সমাজে এবং উপন্যাসে। ঠিক বালজাকের একটা বিরাট প্রভাব, কিন্তু স্তাদারের একটা বিরাট প্রভাব পড়ছে দস্তয়েভস্কি টলস্টয়ের উপরে। ডন কিহোতের একটা প্রভাব পড়ছে, অনেক আগের লেখা কিন্তু তার একটা হুম, প্রভাব পড়ছে। আরো আমি বলবো যে দুজনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, একজন হচ্ছে চার্লস ডিকেন্স, ইংল্যান্ডে ডিকেন্স। লিখছেন, এবং আরেকজন হচ্ছে ফ্রান্সে লিখছেন, তখন হচ্ছে ভিক্টর হিউগো। ফলে এদের কিন্তু একটা, ভিক্টর হিউগো লে মিজারেবল, ভিক্টর হিউগোর লাস্ট ডেজ অফ এ কন্ডেমড ম্যান, এগুলোর কিন্তু একটা ভীষণ প্রভাব পড়ছে দস্তয়েভস্কির উপরে, টলস্টয়ের উপরে। এবং মানে দস্তয়েভস্কি এবং টলস্টয় কোনো লেখকই এমনি এমনি হয় না। মানে মাটি যদি উর্বর না থাকে তাহলে এরকম মহৎ লেখা যায় না। মানে একদিকে পুশকিন গুগল, আরেকদিকে ডিকেন্স, হিউগো, বালজাক, সাদাল, সার্ভান্টিস, মানে এমন ভাবে তার রস সঞ্চিত করেছে যে তার পরিণতি হচ্ছে এরকম দুটো মহিরূহ আর কি। হ্যাঁ। ঠিকই ঠিকই। হুম। তো যাই হোক, আমাদের এই আলোচনা আরো কিছুক্ষণ চলবে আশা করি। তো আমার স্যারের কাছে যে পরের প্রশ্ন বা আমার যে কৌতূহল, সেটা হলো যে আপনি দীর্ঘক্ষণ ধরে 19 শতকের রুশ সাহিত্য নিয়ে আলোচনা করেছেন। আমার পরের প্রশ্নটা হলো যে 20 শতক, 20 শতকের কথা না বললে বোধহয় আলোচনাটা সম্পূর্ণ হবে না। কারণ 19 শতক থেকে 20 শতকে রুশ সাহিত্য কোথায় গিয়ে আলাদা হচ্ছে, মানে ডিফারেন্সটা কোনখানে হচ্ছে, আহ, বা আদৌ হচ্ছে কিনা, সেই প্রশ্নর উত্তর খোঁজা আমাদের পক্ষে আমার মনে হয় একান্ত জরুরি। এবং 20 শতকেও কিন্তু রুশ সাহিত্য ফেলে দেওয়ার মতো নয়, একেবারেই নয়। 20 শতকের রুশ সাহিত্যও কিন্তু যথেষ্ট সমৃদ্ধ, এবং বিশ্ব সাহিত্যে তার একটা উল্লেখযোগ্য প্রভাবও আছে। তো 19 শতকের থেকে 20 শতকের যে উত্তরণ, যে যাত্রা, সেই যাত্রাটা সম্পর্কে যদি আপনি কিছু কথা আমাদের দর্শকদের জন্য বলেন। এটা আমি একটু সংক্ষেপেই বলি, কারণ এতটা মানে আমিও ক্লান্ত হয়ে গেছি আর কি না না, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, বিখ্যাত হ্যাঁ বলতে হ্যাঁ। গিয়ে। সেটা হচ্ছে যে প্রশ্নটা আগে অরুণজিৎ করেছিল যে সিলভার এজ, প্রথমে করেছিল সিলভার এজ, তারপর করেছিল রুশ বিপ্লব, তারপর অরিজিৎ এখন এই প্রশ্নটা করলো। এই তিনটে প্রশ্ন কিন্তু ইন্টারলিঙ্কড, একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। তার কারণ হচ্ছে যে কি হলো ব্যাপারটা, ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে 1905 সালে প্রথম রুশ রেভলিউশন হলো, তারপরে সেকেন্ড রুশ রেভলিউশন হলো, মাঝখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, তারপর গৃহযুদ্ধ শুরু হয়েছে, বলশেভিকরা ক্ষমতায় এলো। এই গোটা সময়টা আসার পরে কি হয়েছে না, যখন এই বিপ্লব সফল হওয়ার দিকে যাচ্ছে, তখনই কি হলো না, রাশিয়ার সিলভার এজটা কিন্তু তখন আমি ধরবো যে গোর্কির, চেকভ এরা শেষ হয়ে যাচ্ছে, মানে এরা শেষ হয়নি, মানে এরা পরবর্তীকালে অনেক লিখেছেন, চেকভ গোর্কি লিখেছেন, চেকভ মারা গেছিলেন। কিন্তু সিলভার এজটা অ্যাকচুয়ালি তিনজনকে ধরা হয়, একজন হচ্ছে, তিনজন ঠিক নয়, মানে তার মধ্যে মূল যে সিলভার এজের মূল যে আহ, ব্যক্তি, তাকে তিনি হচ্ছেন ইভান বুনিন। ইভান বুনিন হচ্ছেন প্রথম রুশ লেখক যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার সঙ্গে ছিলেন আলেকজান্ডার কুপ্রিন, তার সঙ্গে ছিলেন লিওনিদ আন্দ্রিয়েভ, তার সঙ্গে ছিলেন আর্টশ্রী বাসেভ বলে একজন, তার সঙ্গে ছিলেন মেরেজকো মোস্কি বলে একজন। এই চার পাঁচজন হচ্ছে রুশ সিলভার এজের মূল ব্যক্তি। বুনিন হচ্ছেন বলা যায় রুশ ধ্রুপদী সাহিত্যের একটা মহৎ উত্তরাধিকার আর কি। মানে আহ, এমনকি গোর্কি পর্যন্ত তার মহত্ব স্বীকার করেছেন। কিন্তু বুনিন যেহেতু পুরনো রাশিয়ার সমর্থক ছিলেন এবং নিজে যেহেতু অভিজাততন্ত্রের সমর্থক, জমিদার বাড়ির ছেলে, বিপ্লবের ফলে তার অনেক ক্ষতি হয়, ফলে বুনিন কোনোদিনই বিপ্লবকে সমর্থন করতে পারেননি, এবং বিপ্লব 1917 সালের আগেই তিনি বুনিন চলে যান হচ্ছে নিজের দেশ ছেড়ে ফ্রান্সে চলে যান। কিন্তু এই যে রুশ ধ্রুপদী সাহিত্য তার একটা উত্তরাধিকার, এটা বলার উদ্দেশ্য আমার একটাই, সেটা হচ্ছে যে রুশ সাহিত্যের যেটা মূল ধারা সেটা তিনটে ভাগে ভাগ হয়ে গেল। প্রথম দুটোর পক্ষে যে ভাগটা, আরেকটা ভাগ হচ্ছে যেটা বিপ্লবের বিপক্ষে যে ভাগটা।
আবার বিপ্লবের বিপক্ষে যে ভাগটা, সেটার আবার দুটো ভাগ হয়ে গেল। তার একটা ভাগ হচ্ছে যেটা হচ্ছে যে যেটা মূল ধ্রুপদী সাহিত্যের ধারাটাকে অনুসরণ করলো, আর একটা হচ্ছে যেটা সম্পূর্ণ মৌলিক, যেটা হচ্ছে আরো বেশি মানে ধ্রুপদী সাহিত্য থেকে বেরিয়ে এসে আধুনিক সাহিত্যের কিছু নতুন ধারাকে অনুসরণ করতে শুরু করলো। ফলে তিনটে মূল ধারা, একটা বিপ্লবের পক্ষে, একটা বিপ্লবের বিপক্ষে, আর আরেকটা হচ্ছে বিপ্লবের বিপক্ষে যারা, তার আবার দুটো ধারা। একটা ধারা হচ্ছে যেটা হচ্ছে ট্র্যাডিশনাল পথ, যেটা, আর একটা হচ্ছে যেটা ট্র্যাডিশনাল পথ নয়, হচ্ছে আভাগাদ পথ, নতুন পথ যেটা খুঁজে বার করছে। তো এইবার যেটা বিপ্লবের পক্ষের ক্ষেত্রে আমি বলবো যে অনেক লেখক ছিলেন। তার মধ্যে সব থেকে বিখ্যাত যারা, তারা হচ্ছেন, তাহলে 20 শতকে রুশ সাহিত্যের ধারণাটা পরিষ্কার হবে। তার মধ্যে সব থেকে বিখ্যাত লেখক হচ্ছেন মিখাইল সলোকভ। মিখাইল, সেটা হচ্ছে একটা অবিস্মরণীয় লেখা, এবং মিখাইল এই অ্যান ক্লয়েড ফ্রেজ দ্য ডনকে ওয়ার এন্ড পিসের সঙ্গে তুলনা করা যেতে পারে। তো এই বইটার সঙ্গে তুলনীয় আর কিছুই নেই, কিন্তু তাহলেও কিছু কিছু বই আছে যেগুলো তার কিছু গুরুত্ব আছে, যেমন ইলিয়া এরেনবুর্গের কিছু বই আছে। তারপরে ফাদায়েভ বলে একজন ছিলেন, অস্ট্রভস্কির স্টিল ওয়াজ টেম্পার্ড, সেটা আলেক্সেই টলস্টয় খুব উল্লেখযোগ্য লেখক ছিলেন, তার পিটার দি গ্রেট, স্টালিনকে প্রশস্তি করে তিনি পিটার দি গ্রেট লিখেছিলেন, কিন্তু অসম্ভব ভালো উপন্যাস পিটার দি গ্রেট। কনস্টান্টিন ফেদিন ছিল। এরকম এই ধারাটা হচ্ছে যেটা হচ্ছে প্রো বিপ্লব ধারা। বিপ্লব বিরোধী ধারাটা নিয়ে যেটা বলতে হবে সেটা হচ্ছে এরা প্রত্যেকেই প্রায় স্টালিনের কোপে পড়েছিল, এবং তারা প্রত্যেকেই প্রায় প্রাণ হারিয়েছিল স্টালিনের কোপে পড়ে। অনেকেই আর কি, সবাই না হলেও অনেকেই প্রাণ হারিয়েছিল। তা বুনিন, তিনি হচ্ছেন সিলভার এজ। বুনিনের সঙ্গে বুনিন ভীষণভাবে বুনিন যৌনতা নিয়ে লিখেছেন। তার একটা যে বিখ্যাত বই ডার্ক অ্যাভিনিউজ, সেটাকে তিনি নিজে তুলনা করে রয়েছেন বোকাচিও ডেকামেরনের সাথে। ফলে বুনিনের ক্ষেত্রে ব্যক্তি, বুনিনের ক্ষেত্রে যৌন সম্পর্ক, নিষিদ্ধ সম্পর্ক, বুনিনের ক্ষেত্রে মানে হারিয়ে যাওয়া পুরনো রাশিয়া, তার সমস্ত অসুস্থতা, বিকৃতি নিয়ে, তার সৌন্দর্য নিয়ে, তার ঐশ্বর্য নিয়ে, সেই পুরনো হারিয়ে যাওয়া রাশিয়া বুনিনের লেখায় বারবার ফিরে এসছে। তিনি একজন গ্রেট লেখক, বুনিন একজন গ্রেট লেখক। আন্দ্রিয়েভ খুব বড় লেখক, মূলত ছোট গল্পকার। কুপ্রিনের একটা বই আছে, আমরা সবাই জানি, ইয়ামা দা পিট বলে, বেশ্যালয় নিয়ে, ইয়ামার বেশ্যালয় নিয়ে। এরকম বিষয় নিয়ে, এটা সোভিয়েতরা মানে কমিউনিস্টরা ভাবতেই পারতেন না যেরকম বিষয় নিয়ে একটা উপন্যাস লেখা যায়। আরসি বিশেভের স্যানিন বলে একটা উপন্যাস আছে, সেটাও ব্যভিচার নিয়ে, স্যানিন বলে একটা ক্যারেক্টার নিয়ে। মেরেটস্কোভস্কির একটা লেখা আছে, সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে একটা উপন্যাস আছে। এরা হচ্ছে সিলভার এজের সব লেখক। নিশ্চয়ই গোল্ডেন এজের লেখকদের তুলনায় অনেক তুলনীয় নয়, কিন্তু তাদের মধ্যে অন্তত বুনিন অবশ্যই তুলনীয়। বুনিনকে সবাই বলছেন চেকভের উত্তরাধিকার, চেকভ নিজে বলছেন আমার উত্তরাধিকার। এর পরে যেটা হলো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমি বললাম যে সিলভার এজের পরে যারা লিখতে শুরু করলেন কিন্তু বিপ্লব বিরোধী যে ধারাটা, সেই ধারার মধ্যে প্রথম উল্লেখযোগ্য লেখক হচ্ছেন কে? তিনি হচ্ছেন আন্দ্রেই বেলি। আন্দ্রেই বেলি, তিনি ছিলেন সিম্বলিস্ট। আন্দ্রেই বেলি একটা উপন্যাস লিখেছিলেন, সেই উপন্যাসটার নাম হচ্ছে পিটার্সবার্গ। এই উপন্যাসটাকে ভ্লাদিমির নবকভ, মার্সেল প্রুস্টের মার্সেল প্রুস্ট, ফ্রান্স কাফকা এবং জেমস জয়েসের পাশে রেখেছেন। বলেছেন যে আন্দ্রেই বেলি এদের সমকক্ষ লেখক। ফলে বুঝতেই পারছো যে আন্দ্রেই বেলি কি উচ্চতার লেখক। এই পিটার্সবার্গ হচ্ছে দুটো ভূতের গল্প, পিতা এবং পুত্র। পিতা ছিল জারের পক্ষে, আর পুত্র ছিল জারের বিপক্ষে। পুত্রকে বিপ্লবীরা বলে যে তুমি পিতার ঘরে একটা বোমা রেখে এসো, বোমা ফিট করে এসো। আলটিমেটলি পিতা পুত্র দুজনেই মারা যায় আর কি। এই দুটো ভূত নিজেদের মধ্যে কথা বলছে, আর পুরো পিটার্সবার্গটা একটা ভূতুরে শহরে পরিণত হয়েছে। এইটা হচ্ছে মানে যা খুশি তাই করেছেন, মানে ন্যারেটিভকে, লিনিয়ার ন্যারেটিভকে ভেঙে টেনে আন্দ্রেই বেলি গ্রেট রাইটার। বেলির পরে এলেন জামিয়াতিন, একজন ডিস্টোপিয়ান লেখক। তিনি তোমার এরা কিন্তু সব বিপ্লব বিরোধী হলেও এরা কিন্তু নতুন রাস্তা খুঁজছেন। এরা কিন্তু ধ্রুপদী সাহিত্যের ধারায় লিখছেন না, নতুন আধুনিক সাহিত্যের নতুন নতুন রাস্তা খুঁজছেন। যেমন
জামিয়াতিনকে তুলনা করা যায় অল্ডাস হাক্সলে কিংবা জর্জ অরওয়েলের সাথে। অল্ডাস হাক্সলে কিংবা জর্জ অরওয়েল যেরকম ডিস্টোপিয়ার কথা বলছেন 1984 বা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সেরকম জামিয়াতিন বলে একটা উপন্যাস লিখেছিলেন, তাতে দেখাচ্ছেন যে এই ডিস্টোপিয়াকে দেখাচ্ছেন, একটা অন্ধকার পৃথিবীকে দেখাচ্ছেন। জামিয়াতিন প্রাণ বাঁচানোর জন্য গোর্কির কাছে ছুটে যান এবং গোর্কি তাকে ফ্রান্সে পাঠিয়ে দেয়। সেখানে ইভান বুনিন তার জন্য অপেক্ষা করছিলেন, জামিয়াতিনের প্রাণ বেঁচে যায়। অনেকেরই বাঁচেনি, যেমন ইজাক বাবেল। ইজাক বাবেল ছিলেন সে সময় শ্রেষ্ঠ 20 শতকের রাশিয়ান রুশ সাহিত্যের শ্রেষ্ঠ 3 জন ছোট গল্পকারের একজন। এই 3 জনের মধ্যে একজন হচ্ছে ইজাক বাবেল, একজন হচ্ছে ভার্লিন সালামভ, আর একজন হচ্ছে মিখাইল জশ্চেনকো। জশ্চেনকোকে লিখতে বারণ করে দেওয়া হয়েছিল, বাবেলকে গুলি করে মেরে ফেলা হয়েছিল 1937 গ্রেট পার্জের সময় স্তালিনের নির্দেশে। আর সালামভ বলেছিলেন যে ইভান বুনিন রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ লেখক, এটা বলার জন্য সালামভকে 18 বছরের জন্য সাইবেরিয়ায় পাঠিয়ে দেওয়া হয় নির্বাসন বন্ধে। সালামভ একজন গ্রেট লেখক ছিলেন এবং ফিরে এসে তিনি লেখেন পলিমা টেলস, রুশ সাহিত্যে অমর হয়ে আছে এই বই। রেনিজভ ছিলেন, যাকে কেউ কেউ জয়েসের সাথে তুলনা করে। বুলগাকভ ছিলেন মাস্টার অ্যান্ড মার্গারিটার লেখক, যেখানে স্তালিনের সঙ্গে তিনি পন্টিয়াস পাইলটের তুলনা করেন। পন্টিয়াস পাইলটের মতোই স্তালিন যে একটা ইভিল, এবং বুলগাকভের পরিণতি আমরা সবাই জানি যে বুলগাকভ 1940 সালে মৃত্যুর আগে বলে গেছিলেন আমার সমস্ত পাণ্ডুলিপি ফিরিয়ে দাও, এবং নিজে তার পরিণতি। পিলনিয়াক, বরিস পিলনিয়াক ছিলেন গ্রেট লেখক। বরিস পিলনিয়াক নেকেড ইয়ার বলে একটি উপন্যাস লিখেছিলেন। তিনি তার উপন্যাসকে অনুসরণ করে পরবর্তীকালে জয়েস লিখেছেন ইউলিসিস, জন ডাস প্যাসেজ লিখেছেন ইউএসএ, লিখেছেন জ্যাপো সার্ফ লিখেছেন তার উপন্যাস, ট্রিলজি, বিখ্যাত ট্রিলজি উপন্যাস। কিন্তু পিলনিয়াককে গুলি করে মেরে ফেলা হয় 1937-এ স্তালিনের নির্দেশে গ্রেট পার্জের সময়। ইউরি ওলেশা লিখতে পারেননি, একটাই বই লিখেছিলেন এমডি বলে একটা উপন্যাস, পরিণতি খুব খারাপ। এরা হচ্ছে মোটামুটি, এদের সঙ্গে প্লেতনভের নাম আসে। প্লেতনভ ছিলেন, তাকে কাফকার সঙ্গে তুলনা করা হয়। দ্য ফাউন্ডেশন পিট বলে একটা উপন্যাস লিখেছিলেন, সেটা হচ্ছে স্তালিনের জমানা সোভিয়েত ইউনিয়নের একটা অ্যালিগরি। যেমন একটা গর্ত খোলা হচ্ছে, সে গর্তে প্রায় সবার খুঁড়তে গিয়ে সব শ্রমিকদের প্রাণ যাচ্ছে আর কি। বিশাল একটা ফাউন্ডেশন, একটা বিল্ডিং তৈরি করা হবে শ্রমিকদের জন্য, কিন্তু তার গর্ত খুঁড়তে গিয়ে বেশিরভাগ শ্রমিক মারা যাচ্ছে। তখন তার সোভিয়েত ইউনিয়ন তিনি দেখাতে চেয়েছেন। প্লেতনভকে তুলনা করা হয় ইয়ের সাথে, স্তালিন প্লেতনভকে মেরেই ফেলতেন, কিন্তু শেষ পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে প্রায় আর কি লেখা বন্ধ করে দেন, আর কি লেখা ছাপা বন্ধ করে দেন। এইগুলো গেল হচ্ছে এই সাংঘাতিক সমৃদ্ধ 20 শতকের উপন্যাস। এদের পাশাপাশি ছিল যারা ধ্রুপদী ইয়েকে অনুসরণ করে, যেমন ধরো লিখছিলেন ভাসিলি গ্রসম্যান। 1964-এ মারা যান। তিনি ওয়ান পিসের সাইজের প্রায় একটা বই লেখেন, লাইফ অ্যান্ড ফেট বলে। এভরিথিং ফ্লোজ তার আরেকটা বই লেখেন, দুটি উপন্যাস লেখেন, কিন্তু ভাসিলি গ্রসম্যানের লেখা জীবদ্দশায় সোভিয়েত ইউনিয়নে প্রকাশিত হতে পারেনি। সেখানে ঠিক অ্যান্টোয়ার ফ্রেজারের উল্টো দিকটা দেখিয়েছেন গ্রসম্যান। কিন্তু দেখি অ্যান্টোয়ার ফ্রেজারের সলোপার দেখিয়েছেন যে রুশদের বীরত্ব, অন্যদিকে দেখিয়েছেন যে সেই বিপ্লবের মধ্যে কতটা কলঙ্ক লুকিয়েছিল, সেই যুদ্ধের মধ্যে কতটা বীরত্বের আলাদা কতটা কলঙ্ক লুকিয়েছিল, সেইটা দেখিয়েছেন হচ্ছে গ্রসম্যান। নবকভ রাশিয়ার বাইরে, তিনি অবশ্য এক্সপেরিমেন্টাল লেখক। নবকভ নিয়ে এদিকেই রাখবো আমি, যে ধ্রুপদী ধারার বাইরে। কিন্তু ধ্রুপদী ধারার মধ্যে আসবে পাস্তানেকের একটা জিভাগো, একটা অমর সৃষ্টি, একটা জিভাগো, যেখানে একজন ব্যক্তির প্রেম, সেই ব্যক্তির প্রেমকে তাকে ব্যর্থ হয়ে যায় বিপ্লবের জন্য। বিপ্লবীরা তার অনুভূতি, তার আবেগ সবকিছুকে দুমড়ে মুছড়ে দিয়ে তাকে নিয়ে চলে যায় হচ্ছে ক্যাম্পে, সেখানে গিয়ে ডাক্তার বলে তাকে সেবা করার জন্য। একটা প্রেমের মৃত্যু হয়, এবং সেই প্রেমের মৃত্যু ঘটায় বিপ্লব, এবং বিপ্লবের কাছেও তার কাছে প্রেমের মৃত্যুটা অনেক বড় ব্যাপার হয়ে ওঠে, যেটা তখন তার রুশ কর্তৃপক্ষ সহ্য করতে পারেনি। প্রেমকে এত বড় করে দেখানো এবং বিপ্লবকে এত ছোট করে দেখানো, এত তুচ্ছ করে দেখানো, এটা সহ্য করতে পারেনি সে সময় রুশ কর্তৃপক্ষ আর কি, সোভিয়েত কর্তৃপক্ষ। বুখারিন ছিলেন, স্তালিনের কমরেড, যাকে স্তালিন গুলি করে মেরেছিলেন 1937-এ গ্রেট পার্জের সময়। হাবি টাও ডিগান বলে একটা উপন্যাস লিখছিলেন জেলে বসে,
রুশ সাহিত্য একটা ক্লাসিক বিন্যাস হয়ে আছে সেটা। সলজেনিসিন পরবর্তীকালে সব থেকে নাম করা লেখক, নোবেল প্রাইজ পাওয়া লেখক, তার একটার পর একটা বই, গুলাগ আর্কিপেলাগো, ফার্স্ট সার্কেল, ক্যান্সার ওয়ার্ড, ওয়ান ডে লাইফ ইন ইভান দেনিসেভিচ, এগুলো সবই হচ্ছে সব ভয়ঙ্কর লেখা। মানে স্টালিন জমানায়, স্টালিন জমানায় নিয়ে যে কি ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়েছিল তার সমস্ত ছবি উঠে এসছে এই সমস্ত বইতে। এবং সর্বোপরি যিনি ছিলেন, যিনি তীব্র আক্রমণ করেছিলেন, তিনি হচ্ছেন ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কি রাশিয়ান রেভলিউশনের পরেই তিনি চলে যান ইতালিতে। তিনি সহ্য করতে পারেননি বিপ্লবের পরে এত খুন, এত মৃত্যু, চেনা পরিচিত বন্ধু বান্ধব যাকে পাচ্ছে ধরে গুলি করে মেরে ফেলছে, তিনি সহ্য করতে পারেননি। কোনোদিন রাশিয়া কমিউনিস্ট সদস্যপদ নেননি তিনি। স্টালিন হাতে পায়ে ধরে গোর্কিকে নিয়ে এলেন এবং গোর্কি লিখতে শুরু করলেন। তার আগেই দুটো বই লিখেছেন, দ্য লাইফ অফ মাধব কোজনিয়াকিন এবং আত্মমনাভস বলে দুটো বই। এটা খুবই সাংঘাতিক বই। মানে সে সময় 1905 সালে বিপ্লবের আগে বুর্জোয়াদের যে কি মানে প্রচন্ড সমালোচনা করে, বুর্জোয়া এবং পুঁজিপতিদের সমালোচনা করে বই দুটো লেখা। আত্মমনাভসকে অনেকে তুলনা করেছে টমাস ম্যানের বারেন ব্রুকস এর সাথে। গোর্কি যে লাস্ট যে বইটা লিখতে শুরু করলেন, সেই বইটা হচ্ছে দ্য লাইফ অফ লিম সামগিন, তার জীবনের শ্রেষ্ঠ উপন্যাস। এই বইটা পড়ে স্টালিন ভয় পেয়ে গেলেন, কারণ বইটার মধ্যে রুশ বিপ্লব এবং বিপ্লবীদের ভীষণ সমালোচনা ছিল। তিনি দেখিয়েছেন যে বিপ্লবের মধ্যে কত অসঙ্গতি রয়েছে, কত গোজামিল রয়েছে। বইটা গোর্কিকে বলা হলো যে ফাদার অফ সোভিয়েত লিটারেচার, কিন্তু ফাদার অফ সোভিয়েত লিটারেচারের লেখা সোভিয়েত ইউনিয়নে ব্যান হয়ে গেল এবং তার 2 বছর পরে রহস্যময়ভাবে মৃত্যু হলো গোর্কির 1936-এ। এই মৃত্যুর রহস্য এখনো ভেদ হয়নি বা ভেদ হয়েছে কিভাবে, অনেকে বলে যে স্লো পয়জনিং এর মৃত্যু। এবং 1936-এ গোর্কির মৃত্যু, গোর্কি যতদিন বেঁচে ছিলেন ততদিন স্টালিন পারেননি, কারণ বহু লেখক গোর্কিকে ধরে সেই সময় দেশের বাইরে চলে যায় নিজেদের প্রাণ বাঁচায়। 1936-এ গোর্কি মারা গেলেন, 1937-এ গ্রেট পার্জ হলো এবং তখন রাশিয়ার শ্রেষ্ঠ লেখকদের ধরে ধরে সেই সময় খুন করা হলো কিংবা সাইবেরিয়ায় পাঠিয়ে দেওয়া হলো। এইটা হচ্ছে মোটামুটি ব্যাপার। ফলে 20 শতকের যে রুশ সাহিত্য তার 3টে ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যেটা হচ্ছে প্রো রেভলিউশন, একটা হচ্ছে যেটা অ্যান্টি রেভলিউশন। অ্যান্টি রেভলিউশনের যে দুটো ভাগ, একটা হচ্ছে ভূগোলী সাহিত্যের উত্তরাধিকার, আর একটা হচ্ছে সম্পূর্ণ আলাদা নতুন নিজস্ব তাদের সিম্বলিজম আছে, ফিউচারিজমের প্রভাব আছে। যেমন মাস্টার অ্যান্ড মার্গারিটা, তার উপর ভীষণভাবে ফিউচারিজম, সিম্বলিজম এগুলোর প্রভাব আছে, ব্লুসবের প্রভাব আছে। মানে এই ব্লুসব না এলে বিবেকভ এটা লিখতে পারতেন কিনা সন্দেহ। আবার বিবেকভ না এলে আমাদের নবরিন বা ফ্যাটারি সৃষ্টি করতে পারতেন কিনা সন্দেহ। কারণ বিবেকভ পড়লে বোঝা যায় যে ফ্যাটারি কিভাবে বিবেকভ থেকে সৃষ্টি হয়েছে। মানে নবরিনের ফ্যাটারি যে কিভাবে মাসলুম নগরীটার কাছে থেকে উঠে এসছে, সেটা বোঝা যায় যে পুরো ফ্যাটারিদের মতো ঘুরে বেড়াচ্ছে, বানা মেলে এবং নিজেদের মধ্যে কথা বলছে, অন্তর্ঘাত চালাচ্ছে। একেবারে আইডিয়াটা হচ্ছে বিবেকভের থেকে, নবরিনের যে ফ্যাটারির যে আইডিয়া। তো সুতরাং নবরিন আসতেন না। তো ফলে এই ব্যাপারগুলো এই বাংলা সাহিত্যের সাথে সম্পর্ক জিজ্ঞেস করছিল, একটা চলে এলো সম্পর্ক। তো এই মোটামুটি ব্যাপার আর কি রুশ সাহিত্য, 20 শতকের রুশ সাহিত্য। ধন্যবাদ স্যার আপনাকেও। 19 শতকের পর আমরা 20 শতকের রুশ সাহিত্য সম্পর্কেও যে কথাগুলো জানলাম, সেগুলো আমার মনে হয় যারা আজকের এই অনুষ্ঠানটা সরাসরি দেখছেন বা পরবর্তীকালে দেখবেন ইউটিউবের মাধ্যমে, তারা সমৃদ্ধ হবে। আমার দীর্ঘক্ষণ ধরে আজকের এই অনুষ্ঠান চলছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি স্যার বলে যাচ্ছেন এক নাগারে, নিশ্চয়ই স্যার কিছুটা ক্লান্ত, কিন্তু আমি খুব সংক্ষেপে স্যারের কাছে জানতে চাইবো। আমার খুব ছোট্ট দুটো প্রশ্ন, এই দুটি আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন। যদি দর্শকদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তারা নিশ্চয়ই এই চ্যাট বক্সে করবেন, সেটি অরিন্দ্রজিৎ আশা করি স্যারের কাছে রাখবেন। আমার খুব সংক্ষিপ্ত দুটি বিষয় জানার, প্রশ্নও ঠিক নয়, সেটা হচ্ছে যে আপনি খুব কাছ থেকে আমাদের বাংলার বিভিন্ন গুণী মানুষদের কাছ থেকে দেখেছেন। আমরা জানি আপনি শ্যামল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, আপনি মহাশ্বেতা দেবীর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, আপনি কথাসাহিত্যিক দেবেশ রায়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। এরকম আরো অনেক গুণী মানুষের সঙ্গে আপনি কাজ করেছেন, তাদের সান্নিধ্য লাভ করেছেন। আমার জানতে খুব কৌতূহল হয় এই গুণী মানুষেরা রুশ সাহিত্যকে কিভাবে দেখেছেন। খুব সংক্ষেপে যদি আপনার অভিজ্ঞতার কথা বলেন, এটা প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় যেটা প্রশ্ন বা জানার কৌতূহল, সেটা হলো
আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার পড়া শ্রেষ্ঠ 10টা রুশ সাহিত্যের নিদর্শন, সেটা নাটক হতে পারে, গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, প্রবন্ধ হতে পারে, তাহলে আপনার চোখে সেরা 10টা রুশ সাহিত্যের নিদর্শন, এই দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, যেমন ধরো দেবেশ রায়ের খুব প্রিয় ছিলেন তলস্টয়। দেবেশ রায় যখন লিখছেন বরিশালের জগন্মন্ডল, তখন তোমরাও দেখেছো নিশ্চয়ই, আমিও দেখেছি যে দিনের পর দিন উনি ওয়ার এন্ড পিস নিয়ে বসে থাকতেন। দিনের পর দিন। আচ্ছা, আবার ধরো সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব প্রিয় ছিলেন দস্তয়েভস্কির প্রভাবের কথা উনি বারবার বলেছেন। আবার ধরো মহর্ষিতা দেবীর সবচেয়ে প্রিয় লেখক ছিলেন হচ্ছে ইভান তুর্গেনেভ। মহর্ষিতা দেবী তুর্গেনেভের কথা খুব বলতেন। আর একজন পুলিশ উপন্যাসিক আছে নোবেল প্রাইজ পাওয়া, রোমান্স বলে, তার কথা খুব বলতেন, দ্য প্রেজেন্স বলে একটি উপন্যাসের কথা। আর স্বামী গঙ্গোপাধ্যায়ের খুব প্রিয় লেখক ছিলেন টলস্টয়। ফলে ভোটে দিচ্ছেন টলস্টয়। দেবেশ রায় এবং স্বামী গঙ্গোপাধ্যায়কে আমি দেখেছি টলস্টয়, সুনীল রায়কে দেখেছি দস্তয়েভস্কি, আর মহর্ষিতা দেবীকে দেখেছি তুর্গেনেভ। আর দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে যে দস্তয়েভস্কির 4টে, ক্রাইম এন্ড পানিশমেন্ট, ইডিয়েট, ব্রাদার্স কারামাজভ, আর এটা খুব তাড়াহুড়ো করে দেওয়া, মানে একটু ভেবে দিচ্ছি তা নয়, কিন্তু নিঃসন্দেহে এই 4টে। টলস্টয়ের 3টে, রেজারেকশন, ওয়ার এন্ড পিস, আর আনা কারেনিনা। গোগোলের ডেড সোলস 8টা, গোলোভলভস, সালতাইকভ শোদ্রিনের 9টা, ফাদার এন্ড সানস 10টা। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের আজকের যারা খুব কাছাকাছি, আমি অবশ্য মানে 12টা যদি বলি, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলবো যে অ্যান্ড কোয়াইট ফেস দ্য ডন আর দ্য লাইফ অফ প্রিন্স সামরিন, এই দুটোকেই না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন এবং আপনার কাছ থেকে আমরা আজকে যে মূল্যবান বক্তব্যগুলো শুনলাম, তাতে আমার মনে হয় আমাদের দর্শকরা আজকে অনেক সমৃদ্ধ হয়েছে। তো আমি এবার আরেকটা বই বাদ গেল, সেটাও রাখতেই হবে, সেটা হচ্ছে হিরো অফ আওয়ার টাইম, লেরমন্টভের, মানে লাইফ চেঞ্জিং বই। ঠিক আছে, তা আমি এবার অরিন্দ্রজিৎকে বলবো, এর পরের অংশটা আমি অরিন্দ্রজিৎকেই বলবো দায়িত্ব নিতে, যে অনুষ্ঠানের একেবারে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো এবার আমি বলবো অরিন্দ্রজিৎ, তোমার যদি কিছু বলার থাকে তাহলে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এর পরের পর্বটা পরিচালনা করো। আমাদের তো হ্যাঁ, আমরা তো মন্ত্রমুগ্ধের মতো প্রায় মানে ঘোর হয়ে শুনছিলাম তার কথা। তো আলাদা করে তো আমরা মানে আমি ব্যক্তিগতভাবে তো তার সরাসরি ক্লাস পাইনি, কিন্তু এটা একটা ক্লাসের থেকে কম কি। তো সে বিষয়ে তো আমি প্রথমেই অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমাদের দর্শকের কাছে আমার মনে হয় একটা কোশ্চেন প্রথম দিকে লক্ষ্মী সাহা তিনি করেছিলেন, যে বাংলা সাহিত্যে বিভিন্ন থিওরি, বেশিরভাগই পাশ্চাত্য ভাবনা, ইকোফেমিনিজম সম্পর্কে উনি রুশ সাহিত্যের অবদান সম্পর্কে জানতে চেয়েছেন। খুব সংক্ষেপে 5 মিনিটের মধ্যে যদি একটু আভাস দেওয়া যায়, কারণ আমাদের প্রায় 1 ঘন্টা 36 মিনিট হতে চললো এতক্ষণ। আমার মনে হয় না খুব একটা কিছু অবদান আছে, অবশ্য আমার তো এটা জানা নেই, কিন্তু মানে মিখাইল বাকতিন থেকে শুরু করে যে রুশ মানে যেটাকে আমরা বলি স্ট্রাকচারালিজম, পরে পোস্ট স্ট্রাকচারালিজম, যে মানে পোস্ট মডার্নিজমের যে দুটো গুরুত্বপূর্ণ শাখা, তো সেখানে বাকতিন থেকে শুরু করে মানে বাকতিন থেকে শুরু করলে তারপরে সেখানে সেটা গেল হচ্ছে রুশ ফর্মালিজমের দিকে। রুশ ফর্মালিজমের একটা খুব বড় ভূমিকা আছে, সাকলভস্কি আছে, তিমিয়ানভ আছে, রোমান জ্যাকবসেন আছে, তার একটা বড় ভূমিকা আছে। কিন্তু তার পরবর্তীকালে পার্টিকুলারলি ইকোফেমিনিজম নিয়ে খুব উল্লেখযোগ্য সেরকম কাজ রুশ সাহিত্যে হয়েছে বলে আমার জানা নেই, আমার পড়া নেই আর কি। হয়েছে মানে স্ট্রাকচারালিজম বা পোস্ট স্ট্রাকচারালিজম নিয়ে রাশিয়ানরা অনেক কাজ করেছে, তাদের অনেক কন্ট্রিবিউশন আছে, কিন্তু মানে পার্টিকুলারলি ইকোফেমিনিজম নিয়ে
এখন সম্প্রতি হতে পারে, কিন্তু মানে আমার সেটা জানা নেই আর কি। আহ, আর আর সেভাবে কোনো কোশ্চেন আমরা দেখছি না। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, এটা পরবর্তীকালে যারা শুনবেন, তো তাদের ক্ষেত্রে আমি হুম। সেটা তার কাছে পৌঁছে দেবো। রাহুল দাসগুপ্ত তার কাছে আমরা আমরা পৌঁছে দেবো। এখন বিষয় হলো যে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করে দেবো, কিন্তু একটা ব্যাপার আমি এখানে, অরিজিৎ দাও রয়েছে এবং স্যারও রয়েছেন। তো মোটামুটি ভাবে আমরা যেটা পরিকল্পনা নিচ্ছিলাম, যে আমরা ধারাবাহিকভাবে এই বিশ্ব সাহিত্য পরিক্রমা নিয়ে বেশ কিছু পর্ব করতে চাইছি। এবং যেহেতু এর শুরু রাহুল দাসগুপ্ত স্যারের মাধ্যমেই হলো, তো আমরা এর পরবর্তীকালে বিশ্ব সাহিত্যের আরো কিছু দিক নিয়ে আমরা পরিকল্পনা নিতে পারি, এবং সে বিষয়ে স্যারের বক্তব্য আমরা আমরা যদি এর পরবর্তীকালে পাই, সেটা আমাদের কাছে একটা আলাদা জায়গা হয়ে দাঁড়াবে। তো আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই অরিজিৎ দার মূল্যবান কথোপকথনের সঙ্গ আজকের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে, এবং স্যারের ভালো বক্তব্যের প্রশ্ন পরিকল্পনা করেছি। কথা মুখ তৈরি করতে, হ্যাঁ, একটা বড় অংশে সেটা সঙ্গতি দিয়েছে। তো সে বিষয়েও আমি তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই ডক্টর রাহুল দাশগুপ্ত। তার যে এত দীর্ঘ পরিসরে কাজ, এ বিষয়ে তো মানে আমরা যারা তার গ্রন্থের সঙ্গে আমাদের প্রাথমিক পরিচয় রয়েছে, তাদের ক্ষেত্রে, এবং সাধারণ যে সমস্ত গবেষক রয়েছেন, যারা সেই অর্থে হয়তো তুলনামূলক সাহিত্য চর্চার দিকে সেই অর্থে খেয়াল রাখতে পারেন না, আমার মনে হয় এই আলোচনা তাদের আগ্রহের জায়গাটাকেও আরো বেশি প্রশস্ত করবে বলে আমার বিশ্বাস। তো অরিন্দ্রজিৎকে আমি একটু একটু বিরত করছি। আমি যারা এখানে বিশেষত ছাত্র এবং গবেষক যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমি এবং আগ্রহী যারা পাঠক বিশ্ব সাহিত্যের, আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই অরিন্দ্রজিতের অনুমতি নিয়ে। সেটা হলো যে প্রথমত আজকে যে আপনারা এই রুশ সাহিত্যের যে এই দীর্ঘক্ষণের যে আলোচনা, সেখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে আজকের আমাদের যিনি প্রধান অতিথি ডক্টর রাহুল দাশগুপ্ত, তার পড়াশোনা, তার কাজ কতটা বিস্তৃত, এবং রুশ সাহিত্য নিয়েও তার কিন্তু কাজ আছে। প্রতিভাস থেকে তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের কথা অরিন্দ্রজিৎ উল্লেখ করেছে, রুশ সাহিত্যের ঔপন্যাসিকদের নিয়ে তার যে কাজ। তার পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো বাংলা সাহিত্যে প্রথম যিনি মার্শাল প্রুস্তকে নিয়ে কাজ করেছেন, বা বাঙালি পাঠককে যিনি প্রুস্তের রচনার সঙ্গে পরিচিত করিয়েছেন, তিনি কিন্তু রাহুল দাশগুপ্ত। এবং এর পাশাপাশি যারা এই অনুষ্ঠানটি ছাত্র গবেষক, বিশেষত যারা ছাত্র এবং গবেষক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বিশ্ব সাহিত্য নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, গবেষণা করতে আগ্রহী, তাদের উদ্দেশ্য আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে। সেটা হলো যে তারা যদি অধ্যাপক রাহুল দাশগুপ্তের দুটি বইয়ের কথা আমি বলবো। এক হলো আখ্যানের দুনিয়া, এই বইটি যদি সংগ্রহ করেন, আমার মনে হয় তাদের অনেকটাই যে কৌতূহল বিশ্ব সাহিত্য সম্পর্কে, সেটা যেমন তারা আমার মনে হয় অনেকটা স্পেস পাবে, অনেকটা বেশি বিষয়টা, কনসেপ্ট গুলো ক্লিয়ার হতে তাদের সাহায্য করবে। একই সঙ্গে আরেকটা বইয়ের কথা বলবো, সেটা বইটা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি পড়ে উপকৃত হয়েছি, আমার গবেষণার কাজেও ভীষণভাবে সাহায্য করেছে। সেটা হলো উপন্যাসের মহাবিশ্ব। উপন্যাসের মহাবিশ্ব বলে তার যে বইটা, এবং তার ভূমিকা, এই উপন্যাসের মহাবিশ্ব প্রবন্ধ সংকলনের যে ভূমিকাটা, সেটা অসাধারণ। তো আমি একটু অরিন্দ্রজিৎকে থামিয়ে এই কথাগুলো বললাম। বিশেষত আমি জানি যে আজকের এই অনুষ্ঠান অনেক
স্নাতকোত্তর পর্যায়ের যে ছাত্রছাত্রীরা তারা এই অনুষ্ঠান দেখছেন, অনেক গবেষকরা দেখছেন এবং অনেক সাহিত্যের গুণমুগ্ধ পাঠক তারাও কিন্তু এই অনুষ্ঠান দেখছেন। তো তাদের উদ্দেশ্যে এই কথাগুলো শুধুমাত্র বলা। ধন্যবাদ, ধন্যবাদ অরিন্দ্রজি। একদম। তাহলে আমরা আজকে মতো এখানেই শেষ করতে পারি। হ্যাঁ, আবার আবার আমাদের কথা হবে এ নিয়ে। তাহলে আজকে এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি। রাখি।